পেপার 1 পেপার 2 পেপার 1 পিওর মেডিসিন, পেপার 2 তে গ্রুপ এ কিন্তু মেডিসিন, তার ভিতর সাইকিয়াট্রি স্কিন বিডি। আগে কিন্তু ছিল শুধু সাইকিয়াট্রি স্কিন বিডি, এখন কিন্তু সাইকিয়াট্রি স্কিন বিডির সাথে রিউমাটোলজি, নিউরোলজি এবং ইনফেকশাস ডিজিজ এই ৩টা অংশ যোগ হয়ে যায় পেপার গ্রুপ এ। গ্রুপ বি তে পেডিয়াট্রিক্স। নাম্বার কিন্তু আমাদের রিটেনে 70, 70 হইল এসএকিউ। এসএকিউ 70 এবং এমসিকিউ 20। এমসিকিউ 20, এসএকিউ 70 হইল 90। বাকি 10 যাবে কোথায়? বাকি 10 হলো ফরমেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্ট মানে তোমার ওয়ার্ড পারফরম্যান্স, ওয়ার্ডের পার্সেন্টেজ, ওয়ার্ডের পোস্টিং, ওয়ার্ডের পারফরম্যান্স। তার উপর 10 নম্বরের ভিতর কেউ 5 নম্বর পাবে, কেউ 9 নম্বর পাবে, কেউ 10 নম্বরও পাইতে পারে। এটা ডিপেন্ড করবে তোমার ওয়ার্ড পারফরম্যান্স এর উপর। কাজেই রিটেন অংশতে তোমার এই 100 নাম্বারের ডিস্ট্রিবিউশন এইভাবেই। ফরমেটিভ অ্যাসেসমেন্ট পেপার 1 এও আছে, পেপার 2 তেও আছে, সব পেপারই আছে। সার্জারি, গাইনি সব জায়গাতেই ফরমেটিভ নাম্বার আছে। কাজে তোমার রিটেন পরীক্ষা দিতে হবে। শর্ট আনসার কোয়েশ্চন 70 নাম্বারের হবে, আর এমসিকিউ হবে 20 নাম্বারের, আর ফরমেটিভ অ্যাসেসমেন্ট 10। এই হলো রিটেন। রিটেনের পরে তোমার কাছে পরীক্ষা হয় কি? ওসপি। ওসপি পরীক্ষাতে কিন্তু তোমার স্টেশন থাকে 10টা। স্টেশন থাকে 10টা। আমি তোমাদের বলছি তোমাদের প্রিপারেশন। ব্লক পোস্টিংটা আসলে পরীক্ষার প্রিপারেশনের টাইম, এরপরেই কিন্তু তোমার পরীক্ষা হবে। পরীক্ষার প্রিপারেশন নেওয়ার জন্য তোমাদের যে অ্যারেঞ্জমেন্ট, প্রিপারেশন কি বেসিসের উপর নিতে হবে সেইগুলা। সেই জন্য পরীক্ষাতে আমার টার্গেট গুলাকে আমি টাচ করতে চাই, যে এই টার্গেট আমাকে ফুলফিল করতে হবে, এই জন্য আমাকে পড়তে হবে। আমার ওসপি থাকবে 10টা স্টেশন থাকবে ওসপি। তার মানে 1 to 8 হবে মেডিসিনের ওসপি। 1 থেকে 8 মেডিসিন, 1 থেকে 8 হবে মেডিসিন, 9 এবং 10 হবে পেডিয়াট্রিক্স। 2টা স্টেশন থাকবে পেডিয়াট্রিক্স এর, 8টা স্টেশন থাকবে মেডিসিনের। সেইখানে মেডিসিনে কি থাকবে? ম্যাটেরিয়ালস থাকবে, এক্স-রে থাকবে, ইসিজি থাকবে, সিটি স্ক্যান থাকবে, কমন ইউজ ইনস্ট্রুমেন্টস ইন the wards like lumbar puncture needle, bone marrow aspiration needle, true cut biopsy needles, or pleural fluid aspiration needles, or this type of commonly, or air tuning fork, or a percussion hammer. This type of instrument, those were commonly used in the ward practice. এ জাতীয় একটা ইনস্ট্রুমেন্ট থাকতে পারে, কিছু প্রবলেম থাকতে পারে, প্রবলেম, এবং কিছু কি থাকতে পারে, যেমন ইনভেস্টিগেশন প্রোফাইল, একটা ইনভেস্টিগেশনের রিপোর্ট থাকতে পারে, একটা প্রবলেম থাকতে পারে, একটা ডাটা ইন্টারপ্রিটেশন। ডাটা ইন্টারপ্রিটেশনের ভিতর রিপোর্ট থাকতে পারে, প্রবলেমও থাকতে পারে। যে ডাটার ভিতর তোমার কমনলি ইনভেস্টিগেশন, ল্যাব ইনভেস্টিগেশন। সাপোজ একটা ইলেকট্রোলাইটস এর রিপোর্ট দেওয়া হলো, সেই ইলেকট্রোলাইটস এর ভিতর তুমি খুঁজে বাইর করতে হবে ওটাতে হাইপোনেট্রিমিয়া আছে নাকি হাইপোক্যালিমিয়া আছে। হাইপোনেট্রিমিয়া পাইতে পারো, হাইপোক্যালিমিয়া পাইতে পারো, অন্য কিছু পাইতে পারো। কাজেই তোমাকে সেটা খুঁজে বাইর করতে হবে। কাজেই তোমাকে জানতে হবে নরমাল ইলেকট্রোলাইটস লেভেল কত। একটা ব্লাড ফিল্ম দেওয়া হইতে পারে, একটা থাইরয়েড প্রোফাইলের রিপোর্ট দেওয়া হইতে পারে, সেখানে হাইপোথাইরয়েড না হাইপার থাইরয়েড সেইটা তোমাকে খুঁজে বাইর করতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে আনসার করতে হবে। আমাদের অসপিতে নাম্বার কিন্তু 50, 10টা স্টেশনে 5 করে নাম্বার, 5 করে মিনিট করে টাইম, 50 মিনিট সময়ে তোমাদের কাভার দিতে হবে অসপি। 5 মিনিট টাইম, 5 নাম্বার, স্টেশন 10টা, 50 নাম্বার অসপি শেষ। তারপরে হলো তোমার ক্লিনিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল। বা ভাইবা পরীক্ষা। ভাইবা পরীক্ষা হবে কিন্তু 3টা বোর্ডে, 3টা বোর্ডে ভাইবা পরীক্ষা। 3টা বোর্ডে ভাইবা পরীক্ষার ভিতর বোর্ড 1 ইন্টারনাল মেডিসিন, বোর্ড 1 মেডিসিন, একজন ইন্টারনাল একজন এক্সটার্নাল। বোর্ড 2 মেডিসিন এন্ড অ্যালায়েড। সেইখানে একজন ইন্টারনাল মেডিসিন থাকবে এবং একজন অ্যালায়েড সাবজেক্টের থাকবে। সেটা ডার্মাটোলজিস্ট থাকতে পারে, সাইকিয়াট্রিস্ট থাকতে পারে, অন্য কেউ থাকতে পারে।
বোর্ড 2, বোর্ড 3 টোটালি পেডিয়াট্রিক্স। এখানে একজন ইন্টারনাল, একজন এক্সটার্নাল। প্রতি বোর্ডে 50 করে নাম্বার আছে। প্রতি বোর্ডে 50 করে নাম্বার আছে। 50 প্রতি বোর্ডে নাম্বার হলো 50। সেই 50 এর ভিতর আবার বোর্ডের হাতে 40 আর 10 নাম্বার হলো ম্যাটেরিয়ালস। আমরা যে ওসপিতে যে ম্যাটেরিয়ালস দেখলাম, সেই ম্যাটেরিয়ালস হইতে পারে, অন্য কোনো ম্যাটেরিয়ালস হইতে পারে। সেই ম্যাটেরিয়ালস তোমাকে প্রতি বোর্ডে 6 জন এক্সামিনারই তোমাকে টাচ করবেন একটু। সরাসরি কোয়েশ্চনে যাবেন না। এটা কিন্তু কঠিন কিছু না। সরাসরি কোয়েশ্চনে না যাওয়ার জন্য তোমাকে একটা লিড দেওয়ার জন্য একটা সিম্পল এক্স-রে দিল। একটা বুকের চেস্ট এক্স-রে দিল যেটাতে প্লুরাল এফিউশন আছে। সেই প্লুরাল এফিউশন দেখে তোমাকে বলতে হবে, বললা যে প্লুরাল এফিউশন কেন হয়? এই প্লুরাল এফিউশন ধরে তোমাকে কিন্তু সে তোমার লং ভাইভাতে চলে গেল। বা আরেকটা বোর্ডে একটা ইসিজি দিল, ইসিজিতে মায়োকার্ডিয়াল ইনফার্কশন আছে, সেই মায়োকার্ডিয়াল ইনফার্কশন নিয়ে তোমার প্র্যাকটিক্যাল ইনফার্কশন নিয়ে সে চলে গেল তোমার ইসকেমিক হার্ট ডিজিজ কি, একুট করোনারি সিনড্রোম কি, একুট করোনারি সিনড্রোমের প্রেজেন্টেশন কি, কি ইনভেস্টিগেশন করবে, কতক্ষণ আগে আসলে, কখন আসলে রোগীকে আমরা মেডিকেল রিভাসকুলেশন করব, কখন পিসিআই করব, কখন রেফার করব, গ্রামে থাকলে কি চিকিৎসা দেব, দিস টাইপ অফ কোয়েশ্চেন আসতেই পারে যে হাউ টু ম্যানেজ এ পেশেন্ট অফ একুট করোনারি সিনড্রোম ইন এ প্রাইমারি সেটিং। এই জাতীয় প্রশ্ন দিয়েই তোমাকে কার্ডিওভাস্কুলার সিস্টেম, হাইপারটেনশন এন্ড আদার সিস্টেমের ভাইবা বোর্ডে চলে যাবে। এই সব বোর্ডে, প্রতি বোর্ডেই একটা করে কিন্তু তোমাকে এই জিনিসগুলো দেওয়া হবে ম্যাটেরিয়ালস। সেটা যদি ডার্মাটোলজির এক্সামিনারও থাকে, সেও তোমাকে স্কিনের একটা ইনফেকশনের, স্কিনের একটা পিকচার দেখাইতে পারে যে এটা কি পিকচার। বললা যে ইট ইজ স্কেবিস। বলতে পারে যে কেন স্কেবিস বললা, যে স্কেবিসের চেহারাটা এমন এবং তার কি, কি কনটেন্টস থাকে এবং কি, কি দেখে তুমি কেবিস বললা সেগুলা বলতে হবে। তারপর বলতে হবে ম্যানেজমেন্ট কিভাবে, যেগুলা তোমার ওসপিতেও আসবে, রিটেন পরীক্ষাতেও আসবে। জিনিসগুলা একই জিনিসই হবে। এগুলা নিয়েও খুব সমস্যার কিছু নাই। আর তোমার যে ক্লিনিক্যাল অংশটুকু সেইটা হলো লং কেস এবং শর্ট কেস। আমরা যেটুকু বেশি ইম্পর্টেন্ট আমরা মনে করি তোমাদের ক্লিনিক্যাল অংশটুকু পারতে হবে। ক্লিনিক্যাল অংশ হলো লং কেস এবং শর্ট কেস। লং কেস মানে কি? লং কেস তোমাকে একটা রুগী দিয়ে দেওয়া হবে, তোমাকে 40 মিনিট, 30 থেকে 40 মিনিট সময় দেওয়া হবে এই রুগীকে ডিটেইলস ডিসকাশন, রুগীর সাথে ডিটেইলস আলাপ করে তোমাকে কনক্লুশনে পৌঁছাতে হবে। রুগীটার কনক্লুশন মিন্স টোটাল কনক্লুশন, ম্যানেজমেন্ট, ফলো আপ সবকিছু। ঠিক আছে, তুমি আন্ডার গ্রাজুয়েট কতদূর যাইতে পারো ততটুকুই। তুমি যতদূর যাইতে পারো, তুমি যদি প্রফেশনাল ডায়াগনোসিস যাইতে পারো। আমরা যেমন কি করি, একটা পেশেন্টের হিস্ট্রির যে আমাদের স্টেপ গুলো আছে, সেই স্টেপ গুলা তো অবশ্যই ফলো করতে হবে একটা লং কেস নেওয়ার সময়। পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট, প্রেজেন্টিং কমপ্লেইন্সটা কিন্তু খুব কেয়ারফুলি নিতে হবে। সে আসলেই সে কি সমস্যা নিয়ে আসছে। অনেক সময় দেখা যায় রোগীর সমস্যা নিয়ে আসছে একটা, সে লেখছে আরেকটা, থেকে কিন্তু সমস্যা হয় যে আমরা কিন্তু আসল প্রবলেম থেকে দূরে সরে যাই। তাহলে কিন্তু লং কেস কিন্তু নাম্বার ক্যারি করে। লং কেসের নাম্বার কিন্তু নাম্বার বলে ফেলি, লং কেসের নাম্বার হইলো কিন্তু 150, লং কেস শর্ট কেস মিলে হইলো 100 নাম্বার। লং কেসের নাম্বার হইলো 50, শর্ট কেসের নাম্বার 50। লং কেস একটাই, লং কেস একটাই, বাট শর্ট কেস হইলো 5টা। শর্ট কেস 5টা, তাইলে কি শর্ট কেস? 3টা ফ্রম মেডিসিন, 3টা শর্ট কেস ফ্রম মেডিসিন, 3টা শর্ট কেস ফ্রম মেডিসিন। 3জন মেডিসিনের এক্সামিনার পরীক্ষায় থাকবে, 3জন মেডিসিনের এক্সামিনার থাকবে, 3জন 3টা শর্ট কেস পরীক্ষা নেবে। আর বাকি 2টা শর্ট কেস নেবে কে? বাকি 2টা শর্ট কেস, বাকি 2টা শর্ট কেস হলো পেডিয়াট্রিক্স এর। বাকি 2টা শর্ট কেস হলো পেডিয়াট্রিক্স। 3টা লং কেস ইন্টারনাল মেডিসিন, 3টা শর্ট কেস ইন্টারনাল মেডিসিন, 2টা শর্ট কেস হইলো পেডিয়াট্রিক্স এর। সেই শর্ট কেস পেডিয়াট্রিক্স এর 2জন এক্সামিনার থাকবে, 2টা শর্ট কেস নেবে। এবং শর্ট কেস কিছু না, শর্ট কেস একটা পেশেন্টকে দেখে স্পট ডায়াগনোসিস করা। শর্ট কেস হলো একটা রোগীকে দেখে স্পট ডায়াগনোসিস করা, সাথে সাথে বলে দেওয়া যে এটা কি হয়েছে। সাপোজ একটা
পেডিয়াট্রিক্সে একটা ফুলা লুক ইডিমা দিয়ে একটা লুক আসছে। তখন তাকে তুমি বললা ইডিমার কারণ কি? কেন হইতে পারে? বেডসাইড কি টেস্ট করে ইডিমাকে বুঝা যাবে? তুমি বলতে হবে হিট কোয়াগুলেশন টেস্ট অথবা স্ট্রিপ টেস্ট করে যদি আমি প্রোটিন পাই তাহলে মেবি নেফ্রোটিক সিনড্রোম, মেবি গ্লোমেরুলোনেফ্রাইটিস অর আদার্স। কাজেই এই শর্ট কেস ৫ টা, ২ টা পেডিয়াট্রিক্স, ৩ টা মেডিসিন। মেডিসিনের শর্ট কেসের ভিতরেও টিপিক্যাল শর্ট কেস থাকবে যেটা আমরা কমনলি পাই। যেমন পেটে একটা টিউমার আছে। পেটের টিউমার সাপোজ লিভারটা বড় আছে, স্প্লিনটা বড় আছে। পেশেন্টের লিম্ফেডেনোপ্যাথি আছে, পেশেন্টের জন্ডিস আছে, পেশেন্টটা আ সিভিয়ারলি অ্যানেমিক, পেশেন্টের গায়ে পারপুরিক রেশ আছে, পারপুরা ব্লিডিং ম্যানিফেস্টেশন আছে। তাই ব্লিডিং ম্যানিফেস্টেশন এর কারণ কি? পারপুরা কেন হয়? এই সমস্ত ডিসকাশন গুলাই হবে লং কেসে এবং শর্ট কেসে মেইনলি তোমার টার্গেট হলো তুমি আইডেন্টিফাই করতে পারো কিনা এবং ডিফারেনশিয়াল ডায়াগনোসিস বলতে পারো কিনা। এটা হলো তোমার শর্ট কেসের আমার মেইন উদ্দেশ্য। লং কেস কিন্তু আমাকে ডিটেইলস এ যাইতে হবে। লং কেস ফ্রম স্টার্টিং টু এন্ডিং। শর্ট কেসে কিন্তু তোমার টাইম হবে ৫ টা শর্ট কেসের জন্য ৫x৫ ২৫ মিনিট। ৫ টা শর্ট কেসের জন্য কিন্তু তোমাকে ২৫ মিনিট দিতে হবে। কাজেই আগে আমাদের আ সাইকিয়াট্রি এবং আ পেডিয়াট্রিক্স ডার্মাটোলজির শর্ট কেস থাকতো। এখন ডার্মাটোলজির শর্ট কেস থাকবে না। আর মেডিসিনারি ৩ টা শর্ট কেস থাকবে, পেডিয়াট্রিক্স এর ২ টা শর্ট কেস থাকবে। আগে পেডিয়াট্রিক্স এর লং কেস থাকতো, এখন পেডিয়াট্রিক্স এর কোন লং কেস থাকবে না। পেডিয়াট্রিক্স এর শুধু ২ টা শর্ট কেস থাকবে। ঠিক আছে? লং কেস এর ব্যাপারে লং কেস তোমার অনেক লং কেস আসতে পারে। লং কেস অনেক আসতে পারে কিন্তু বললে অনেক লং কেস আসবে না তোমার জন্য। তোমার জন্য সেই লং কেস গুলো আসবে যেগুলা কমনলি ওয়ার্ড এ আসে এবং তুমি তোমার প্র্যাকটিক্যাল লাইফ, তোমার প্র্যাকটিক্যাল লাইফ ইস প্রাইমারি কেয়ার। প্রাইমারি কেয়ারে যে সমস্ত কমন ডিজিজ গুলা তুমি পাবা সেই শর্ট কেস গুলাই তোমার লং কেস হিসাবে আসবে। তোমার লং কেসের বইতে যতগুলা লং কেস দেওয়া আছে তোমার সবগুলা লং কেস তোমার প্র্যাকটিক্যালি কাজে লাগবে না। তোমার কমন ডিজিজ যেগুলো আছে যেমন কমন লং কেস আসবে তোমার পেটের লং কেস গুলো আসবে। অ্যাবডোমিনাল, মেবি পেপটিক আলসার ডিজিজ, ক্রনিক লিভার ডিজিজ। These are common long case. Respiratory system এর ভিতর pleural effusion is a common long case. COPD, bronchial asthma, common long case with or without complication. Now COPD complication like respiratory failure আসতে পারে অথবা core pulmonary রাইট হার্ট ফেইলিউর ওকে বলে কোর পালমোনারি উইথআউট রাইট ভেন্ট্রিকুলার হাইপারটেনশন উইথআউট ফেইলিউর কোর পালমোনারি আসতে পারে ওর রেসপিরেটরি ফেইলিউর টাইপ 1 রেসপিরেটরি ফেইলিউর ও টাইপ 2 রেসপিরেটরি ফেইলিউর টাইপ 1 তুমি বুঝতে পারবে না টাইপ 2 রেসপিরেটরি ফেইলিউর বুঝতে পারবে পেশেন্টের সাইনোসিস থাকবে এই রেসপিরেটরি সিস্টেমে নিউমোনিয়ার পেশেন্ট থাকতে পারে ইউজুয়ালি নিউমোনিয়ার পেশেন্ট লং কেস হিসাবে দেওয়া হয় না কারণ পেশেন্ট টক্সিক থাকে শর্ট কেস হিসাবে দেওয়া হইতে পারে ফাইব্রোসিস, কোলাপস এই জাতীয় ম্যাটেরিয়ালস গুলা তোমার লং কেস হিসাবে থাকতে পারে, শর্ট কেস হিসাবেও থাকতে পারে। টিউবারকুলোসিস থাকতে পারে লং কেস হিসাবে। টিউবারকুলোসিস পালমোনারি টিউবারকুলোসিস লং কেস হিসেবে থাকতে হবে। সাধারণত দেওয়া হয় না যেহেতু এটা একটা সংক্রমণের ঝুঁকিপূর্ণ ডিজিজ এজন্য সাধারণত লং কেস হিসাবে অ্যাক্টিভ টিউবারকুলোসিস দেওয়া হয় না। বাট টিবি ইনডিউসড ফাইব্রোসিস যদি থাকে সেটা শর্ট কেস হিসাবে দেওয়া হয়। নিউরোলজিক্যাল সিস্টেমের ভিতর লং কেস দেওয়া হয়, স্ট্রোক দেওয়া হয়, স্ট্রোক লাইক হেমিপ্লেজিয়া। হেমিপ্লেজিয়া দেওয়া হয় পেশেন্ট যদি স্টেবল থাকে। পেশেন্ট যদি খুব খারাপ থাকে তাকে দেওয়া হবে না। পেশেন্ট যদি কমিউনিকেট করতে পারে ওর পেশেন্ট মুভ করতে পারে, পার্ট অফ দ্য পার্শিয়াল উইক হয় তাইলে দেওয়া যাবে। প্যারাপ্লেজিয়ার একটা কমন শর্ট কেস প্যারাপ্লেজিয়া মানে প্যারালাইসিস অফ বোথ লোয়ার লিম্ব তার মাঝে আপার মোটর নিউরন টাইপের প্যারাপ্লেজিয়া ওর স্পাস্টিক প্যারাপ্লেজিয়া স্পাস্টিক প্যারাপ্লেজিয়ার আমাদের দেশে কমন কজ হলো পোর্টস ডিজিজ অর টিউবারকুলাস স্পন্ডাইলাইটিস সেইটা থাকতে পারে যদি কেস থাকে আরেকটা থাকতে পারে লোয়ার মোটর টাইপ ফ্ল্যাসিড টাইপ অফ প্যারাপ্লেজিয়া ওর জিবিএস গুয়ালেনবারি সিনড্রোম এইগুলো লং কেস হিসাবে থাকবে হাইপারটেনশনের পেশেন্ট লং কেস হিসাবে থাকতে পারে chronic heart failure patient with valvular heart disease. Chronic heart failure with valvular heart disease like mitral stenosis or aortic valvular disease. এর বাইরে থাকবে না mitral and aortic valvular disease with heart failure এই কেসগুলা থাকতে পারে লং কেস হিসেবে এবং chronic heart failure এর পেশেন্ট থাকতে পারে লং কেস হিসাবে স্টেবল chronic stable patient with chronic heart failure the heart failure may be due to valvular heart disease may be due to ischemic cardiomyopathy may be dilated cardiomyopathy, maybe
other cause of cardiac myopathy like vitamin B12 deficiency, B1 deficiency, or weight very or severe anemia or thyrotoxicosis এগুলো নিয়ে থাকতে পারে। থাইরয়েড ডিসঅর্ডার লং কেস হিসেবে থাকতে পারে hypothyroidism, hyperthyroidism, ডায়াবেটিস মেলাইটাস উইথ ইটস কমপ্লিকেশন লং কেস থাকতে পারে। ডায়াবেটিস মেলাইটাসের কমপ্লিকেশন সাধারণত কি কমপ্লিকেশন হয়? দেখার মতো কমপ্লিকেশন হবে নিউরোপ্যাথি। ডায়াবেটিক নিউরোপ্যাথির পেশেন্ট তোমার পরীক্ষায় থাকতে পারে। পেরিফেরাল নিউরোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথির পেশেন্ট পরীক্ষায় লং কেস হিসেবে থাকতে পারে। আর পেশেন্টের দেখা যায় না কমপ্লিকেশন লাইক নিউরোপ্যাথি, যেটা তোমার বেডসাইডে হিট কোয়াগুলেশন টেস্ট করলেই প্রোটিন পাওয়া যাবে। সেটা দেখে বোঝা যাবে নিউরোপ্যাথি, নেফ্রোপ্যাথি ইউজুয়ালি একসাথে আসে, আর সেটা দিয়ে বোঝা যাবে। আর লং কেস থাকতে পারে কোন সিস্টেম থেকে? কার্ডিওভাস্কুলার সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম, জিআই সিস্টেম, নিউরোলজিক্যাল সিস্টেম, মাসকুলোস্কেলেটাল সিস্টেম। হ্যাঁ, রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস পেশেন্ট যদি থাকে থাকতে পারে। আর এসএলই পেশেন্ট যদি থাকে সে লং কেস থাকতে পারে। অ্যাঙ্কাইলোজিং স্পন্ডাইলাইটিস থাকলে লং কেস থাকতে পারে, শর্ট কেস থাকতে পারে। এরা সব লং কেস থাকতে পারে, শর্ট কেসও থাকতে পারে। শর্ট কেস লাইক রিউমাটয়েড হ্যান্ড, ডেসক্রাইব দ্য ডিফর্মিটিস দিয়ে শর্ট কেস থাকতে পারে। অথবা একটা এসএলইর বাটারফ্লাই রেশের ডেসক্রিপশন দিয়ে তোমাকে বলতে পারে ডেসক্রাইব দ্য বাটার লিশন অফ দ্য ফেস, হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, how you will confirm its SLE. This type of approach of short case. আর শর্ট কেস কি থাকতে পারে? ইনফেকশাস ডিজিজ, ভেরি গুড। ইনফেকশাস ডিজিজ, এ পেশেন্ট উইথ পাইরেক্সিয়া, প্রলং পাইরেক্সিয়া, প্রলং পাইরেক্সিয়ার পেশেন্ট থাকতে পারে। প্রলং পাইরেক্সিয়া অফ আননোন অরিজিনের পেশেন্ট থাকতে পারে। সেটাতে ইনফেকশাস ডিজিজ কজ হইতে পারে, ভাস্কুলাইটিস কজ হইতে পারে, ওর ইন্টারনাল ম্যালিগন্যান্সি কোনো কজ হইতে পারে। সেইটা আমাদের এক্সাম খুঁজে বাইর করতে হবে। খুঁজে এই যে জিনিসগুলোকে খুঁজে বাইর করার যে অ্যাপ্রোচ, এটাই আমাদের হলো লং কেস, যেটা আমরা থার্ড ইয়ার থেকে ফোর্থ ইয়ার এবং ফিফথ ইয়ারে বিভিন্ন সময় ওয়ার্ডে কেসের সময় যে শিখছি। যেমন থার্ড ইয়ারে আমরা মেইনলি রোগীর হিস্ট্রি নেওয়াগুলা শিখছি। ফিফথ ইয়ারে হিস্ট্রির সাথে আমরা কিছু ইনভেস্টিগেশন শিখছি ফোর্থ ইয়ারে। ফিফথ ইয়ারে এসে কিন্তু হিস্ট্রি, ইনভেস্টিগেশন এন্ড ইন্টারপ্রিটেশন অফ ইনভেস্টিগেশন এন্ড ম্যানেজমেন্ট এই অংশটুকু শিখে ফেলছি। অথবা আমরা সবাই শিখতে পারি নাই কিছু অংশ, বাট মেজরিটি অংশ কিন্তু আমরা বিভিন্ন সময় এক্সপোজ। থার্ড ইয়ারে কিন্তু আমরা একটা হিস্ট্রি নেওয়া শিখে ফেলছি। হিস্ট্রির কম্পোনেন্ট কি, সেই কম্পোনেন্ট আমাদের কিন্তু পরীক্ষার সময় হিস্ট্রিতে পড়ে আমরা কিভাবে হিস্ট্রি নিব দ্যাটস ডিফারেন্ট, বাট ডিউরিং আওয়ার ফাইনাল প্রফেশনাল এক্সামিনেশন আমরা হিস্ট্রিতে কিন্তু স্ট্যান্ডার্ড প্রোটোকল ফলো করব। হিস্ট্রির যে প্রোটোকল আছে, পার্টিকুলারস অফ দ্য পেশেন্ট, তারপর কি করি হিস্ট্রি অফ প্রেজেন্টিং কমপ্লেইন্টস। প্রেজেন্টিং কমপ্লেইন্টস এর ব্যাপারেও আমাদের ওই যে কমপ্লেইন গুলা, অনেকগুলা কমপ্লেইন হবে না। কমপ্লেইন অনেকগুলা থাকতেই পারে মানুষের। ১০ টা কমপ্লেইন থাকলে প্রেজেন্টিং কমপ্লেইন ১০ টা হবে না। প্রেজেন্টিং কমপ্লেইন হবে 1 2 3, এর বেশি হবে না। একটা হইতে পারে প্রেজেন্টিং কমপ্লেইন ব্রেথলেসনেস। ব্রেথলেসনেস মেবি হিজ প্রেজেন্টিং কমপ্লেইন। স্যার ১০ দিন থেকে তার কাশি আছে। ১০ দিন থেকে বুকে ব্যথা আছে, ১০ দিন ১৫ দিন থেকে, কিন্তু কালকে রাতে হঠাৎ করে তার ব্রেথলেসনেস শুরু হইছে, তার জন্য সে তার হাসপাতালে ভর্তি হইছে। তাহলে তার প্রেজেন্টিং কমপ্লেইন ইজ ব্রেথলেসনেস। প্রেজেন্টিং কমপ্লেইন ইজ ব্রেথলেসনেস। And cough and chest pain is not his presenting complaint. These are his supplementary complaints, and these are associated complaints. এই জন্য আমরা সবগুলা না লেখলেও হবে, লিখতে হবে, বাট ডিউরিং elaboration. যখন আমি বলবো breathlessness for 1 day is presenting complaint, যখন আমি পেশেন্টটাকে হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস ইলাবোরেট করতে যাব, তখন কিন্তু এই কথাটাকে বলতে হবে যে পেশেন্ট ওয়াজ অলরাইট 15 days back, then he developed fever, cough and chest pain. Fever was initially low grade, then progressively it was also in high grade, and cough is initially dry irritating cough and progressively become productive, and for last 3 days his cough is mixed with blood. And his chest pain is usually dull aching pain, and for last 2 days chest pain is pleuritic pain আমি বলতে পারবো না, but chest pain is very severe, and it cannot take his breath usually, and he have to arrest his breath at the height of his inspiration. বোঝা যায়? কথা বোঝা যায় কিনা? জি স্যার। এই কথাবার্তাগুলো তো তোমাদের এই কথাবার্তাগুলোর সাথে তোমাদের এক্সপোজার আছে,
বা তোমরা বুঝছো, এগুলো আমরা জাস্ট একটু রিপিট করতেছি আরকি। জাস্ট এইভাবে হিস্ট্রিতে যে পেশেন্ট ওয়াজ ওয়েল 3 days back when he developed breathlessness and with this complaint he got admitted in this hospital for better management. এইটুকু হইলে আমার হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসটা হবে না। কাজেই তার একটা সমস্যা হইছে, সমস্যার পিছনে কি সমস্যা ছিল সেইটা থেকে কিন্তু আমাকে আগাইয়া আসতে হবে। আসে তাকে নিয়ে আসতে হবে যে কাশি ছিল, কাশিটা ১ম দিকে তার যে ড্রাই ইরিটেটিং ছিল, তার ৩ দিন পরে সেটা প্রোডাক্টিভ হইলো। ইনিশিয়ালি প্রোডাকশন ওয়াজ মিউকেট, তার ৩ দিন পরে প্রোডাকশন হয়ে গেল পুরুলেন্ট এন্ড তার ২ দিন পরে হয়ে গেল সেটা অকেশনাল মিক্সড উইথ ব্লাড। হইতে পারে। কাজেই সেই জিনিসগুলাকে খুব সুন্দর করে গুছাইয়া লেখাটাই হলো আমার কিন্তু ইলাবোরেশন অফ প্রেজেন্টিং কমপ্লেইন অর হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এ আমি যদি ৩ টা কমপ্লেইন লিখতে চাই কোনো অসুবিধা নাই। তবে ৪ টা ৫ টা ৬ টা লেখার দরকার নেই। অনেকগুলা অ্যাসোসিয়েটেড কমপ্লেইনস থাকে যেগুলা সব রোগীরাই বলে অ্যানোরেক্সিয়া, নৌসিয়া বা অল্টারেশন অফ বাওয়েল এগুলা থাকতে পারে। কিছু, কিছু সব রোগের সাথেই থাকতে পারে। আর এগুলা যদি সাপ্লিমেন্টারি হয় এগুলো আমরা হিস্ট্রির পরে লিখব। হিস্ট্রিতে লিখব। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস এর যখন ইলাবোরেশন করব, ১ম ইম্পোর্টেন্ট কথাগুলা লেখার পরে আমরা আনইম্পোর্টেন্ট কথাবার্তাগুলা লিখব। লিডিং কিছু কথাবার্তা লাগবে আমাদের। লিডিং কোয়েশ্চন। পেশেন্ট যা বলল তার উপরই আমাদের বিশ্বাস করলে চলে আসবে না। পেশেন্টের যদি বলল যে আমার প্রোডাক্টিভ কাশ আছে, তখন তার হেমোস্ট্যাসিস এর কথা বলে নাই। সেটা কিন্তু আমাকে নিতে হবে যে তার হেমোস্ট্যাসিস আছে কিনা। তার নয়েজি ব্রিথিং হয় কিনা, তার শ্বাসে শব্দ করে কিনা, রাতের বেলা শ্বাসে ডাকে কিনা, কেউ আশেপাশে শুনতে পারে কিনা। তার স্ট্রাইডর হয় হয় কিনা, তার হুইজ হয় কিনা। এই কথাবার্তাগুলা রোগী হয়তোবা বলল না। বাট একটা রেসপিরেটরি সিস্টেমের পেশেন্ট যখন আমরা ইভালুয়েট করি, সে যখন বলল যে আমার কাফ, বুকে ব্যথা এন্ড ব্রেথলেসনেস, তাইলে আমার যে বাকি সিম্পটম গুলা কাফ, চেস্ট পেইন এর ব্রেথলেসনেস ছাড়া যে শব্দগুলা রইলো, সেইগুলাকে কিন্তু আমাকে বলতে হবে। She gave no history, complain about noisy breathing or others, hemoptysis and others. এই কথাবার্তা বলে আমাকে তার আদার সিস্টেমিক ইনকোয়ারি তে যাইতে হবে। পেশেন্টকে কিন্তু একটা পেশেন্ট মানে নট অনলি প্লুরাল এফিউশন, একটা পেশেন্ট আসছে তার টোটাল ইভালুয়েশন এর জন্য। একটা প্লুরাল এফিউশন এর পেশেন্টের সাথে অন্য সমস্যা থাকতে পারে। প্লুরাল এফিউশন এর সাথে তার এসআইটিস থাকতে পারে, আদার্স থাকতে পারে। এই তার আদার সিস্টেমিক ইনকোয়ারি তে কিন্তু আমাকে যাইতে হবে। আদার সিস্টেমিক ইনকোয়ারি আমাকে হিস্ট্রির ভিতরেই কিন্তু আদার সিস্টেমিক আদার সিস্টেমিক ইনকোয়ারির ভিতর আমাকে সব সিস্টেমে হালকা টাচ করে যাইতে হবে হিস্ট্রিতে। এখন রোগীর কিন্তু সাধারণত তোমার যে রোগীর পরীক্ষায় দেওয়া হবে ওই রোগীর তোমার সিস্টেমের বাইরে তেমন কোনো সমস্যা থাকবে না। তারপরেও যদি কিছু থাকে সেটাকে খুব চটপট খারাপ করতে হবে যে আপনার অন্য কোনো সমস্যা আছে কিনা, আপনার পেটে সমস্যা আছে কিনা, নিউরোলজিক্যাল কোনো সমস্যা আছে কিনা, মাসকুলোস্কেলেটাল সমস্যা তো দেখাই যাবে যদি থাকে, অন্য কোনো সমস্যা আছে কিনা নাই। হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস শেষ হওয়ার পর আমাকে হিস্ট্রি অফ কি নিতে হবে? পেশেন্টের পাস্ট কোনো মেডিকেল অর সার্জিক্যাল হিস্ট্রি কিনা, পেশেন্টের সোশ্যাল হিস্ট্রি, কোনো ওর পার্সোনাল হিস্ট্রি, সোশ্যাল হিস্ট্রি, occupational history. If female patient, very important is menstrual history. ফিমেল পেশেন্টের ক্ষেত্রে menstrual history and ফিমেল পেশেন্টের ক্ষেত্রে obstetrical history. এগুলো অবশ্যই নিতে হবে। আর উম আর কি? হিস্ট্রিতে আর কি আছে? এবং আগে বলতেছি যে তোমার হিস্ট্রি কিন্তু তুমি কেস জানতে পারো যে এই কেসটা প্লুরাল এফিউশন, তাহলে সরাসরি তোমার গিয়ে কিন্তু লেখা শুরু করার দরকার নাই। পেশেন্টকে জিজ্ঞেস করো। তোমার হয়তোবা প্লুরাল এফিউশন এর হিস্ট্রি সম্পর্কে, লং কেস সম্পর্কে তোমার একটা আইডিয়া আছে। তাই তুমি গিয়ে দেখো রোগীর সবগুলা সমস্যা আছে কিনা। রোগীর যে সমস্যাগুলা আছে সেই সমস্যাগুলাই তোমার হিস্ট্রিতে লেখো। অন্য সমস্যাগুলা তোমার লেখার দরকার নেই। তোমার হয়তোবা যে সোর্স থেকে তুমি লং কেস পড়ছো বা পড়বা, সেটা চেষ্টা করো নিজের সোর্স থেকেই পড়তে। তুমি নিজে যেটুকু বুঝবা, নিজে যেটুকু জানবা এইটুকু প্রেজেন্ট করার চেষ্টা করো। It will be better than for copy of কোনো materials, কোনো papers or any book. কপি করার থেকে তোমার নিজের মতো বলো, give you better marks. Definitely. যদি তুমি নিজে যত্ন করে গুছাইতে পারো, it will gives better marks than your copy and paste history. Better to avoid মুখস্থ করা of history from any source. মুখস্থ করা হিস্ট্রি মুখস্থ করার দরকার নেই। ফিল্ডে যাও,
তোমার রোগীকে তোমার মতো ইভালুয়েট করো, তোমার রোগীকে তোমার মতো এক্সামিন করো, তোমার রোগীকে তোমার মতো করে গুছাও। হিস্ট্রিতে পেশেন্টের কোনো ওষুধ, যেমন রেসপিরেটরি সিস্টেমের পেশেন্টের যদি স্মোকিং হিস্ট্রি না নাও, তাহলে কিন্তু এটা অপরাধ হয়ে যাবে। পেশেন্টের স্মোকিং হিস্ট্রি দুইভাবেই নিতে হবে। পেকিয়ারের হিস্ট্রিও নিতে হবে, প্লাস হি ইজ এ হেভি স্মোকার ডেইলি। আমি পার্সোনালি মনে করি তার স্মোকিং এর টোটাল ডিটেইলসটাই বলো। সে 20 বছর ধরে সিগারেট খায়, ডেইলি অ্যাবাউট 20 স্টিক্স সিগারেট খায়, তাহলে তার টোটাল এবং হিজ স্মোকিং ইজ স্টিল কন্টিনিউইং, অথবা সে কুইট স্মোকিং 1 ইয়ার্স ব্যাক হইতে পারে। কাজে এই কথাটা তোমাকে লিখতে হবে। তাহলে তার কিন্তু কুমুলেটিভ স্মোকিং এর কিন্তু 20 পে কেয়ার হইলো। টোটাল প্রতিদিন যদি 20 টা করে সিগারেট খায়, 20 বছর ধরে খায়, তাহলে তার পে কেয়ার হইলো 20। যে 20 পে কেয়ার, এইটাও আমাকে বলতে হবে। বা আমি যদি হিস্ট্রির সময় লিখি, হিস্ট্রি লেখার সময় কিন্তু আমাকে এই জিনিসটা লিখতে হবে, টেকিং সিগারেট 20 ইয়ার্স এন্ড 20 স্টিক্স পার ডে এবং till continuing his smoking or smoking quit for last 1 days. লাস্ট হসপিটালে আসার আগের দিন সে ছেড়ে আসছে, এটাকে ছাড়া বলবে না। তাও বলতে পারো, হিস্ট্রিতে বলতে পারো, বাট ইটস টেম্পোরারি। এটা আবার সে শুরু করবে, অসুবিধা নেই। কাজেই যখন হিস্ট্রির পরে কিন্তু আমরা একটা অংশ যাই সেলিয়েন্ট ফিচার। সেলিয়েন্ট ফিচার অংশটা হলো সামারি। সেলিয়েন্ট ফিচার ইজ সামারি অফ ইউর হিস্ট্রি। সামারি, সেলিয়েন্ট ফিচারে হইলো সামারি। হিস্ট্রির আমি যা নিলাম সবকিছু সামারি। এটা এন্ড অফ আওয়ার হিস্ট্রি, এন্ড অফ আওয়ার হিস্ট্রি এন্ড এন্ড অফ আওয়ার হিস্ট্রি এন্ড এক্সামিনেশন। সেলেন্ট ফিচার হলো এন্ড অফ আওয়ার হিস্ট্রি এন্ড এক্সামিনেশন বিফোর গোয়িং টু ইনভেস্টিগেশন। হিস্ট্রি আমরা যখন নিলাম, সব হিস্ট্রি নেওয়া শেষ, ফ্যামিলি হিস্ট্রি, পার্সোনাল হিস্ট্রি, অকুপেশনাল হিস্ট্রি, কোনো পাস্ট মেডিকেল হিস্ট্রি, এবং তার প্রেজেন্ট ইলনেস এর জন্য কোনো সার্জিক্যাল হিস্ট্রি, এবং ড্রাগ হিস্ট্রি, রিসেন্টলি ফর হিজ রিসেন্ট ডিজিজ সে কোনো ওষুধ খায় কিনা, অথবা সে কোনো কন্টিনিউইং কোনো ড্রাগ কিনা। সে পেশেন্ট হইতে পারে তার ব্যাকগ্রাউন্ডে ডায়াবেটিক পেশেন্ট, সে ডায়াবেটিস এর কথা তোমাকে বলতেছে না, তার একটা সমস্যা নিয়ে তোমার সাথে ডিসকাস করতেছে। কাজে তাকে খুঁজলে পাওয়া যাবে, হ্যাঁ আমি তো আই এম টেকিং insulin 3 times daily and taking anti-diabetic oral drugs for about 15 years. তাহলে তোমার মাথায় সন্দেহ হলো তার এমন কোন রোগ তো থাকতে পারে যেটা ডায়াবেটিসের সাথে অ্যাসোসিয়েশন। ডায়াবেটিস ইজ এ immunosuppressed condition, so his patient is vulnerable to many infectious disease. So a diabetic patient may more frequently develop tuberculosis, tubercular proliferation. যেটা তোমার জন্য ক্লাস পয়েন্ট হয়ে গেল, যে ওর যে proliferation হয়েছে তার নিশ্চয়ই ডায়াবেটিস এর জন্য তার সেটাকে প্রিসিপিটেট করছে। তাহলে ডায়াবেটিস ইজ এ গুড পয়েন্ট। এবং এই শব্দগুলা তোমাকে কিন্তু বলতে হবে, বুঝাইতে হবে তার পাস্ট হিস্ট্রি ওর অনগোয়িং কোনো হিস্ট্রি আছে কিনা। এবং এই জিনিসগুলা প্রথমেই বলতে হবে, পেশেন্ট ইজ হাইপারটেনসিভ এন্ড ডায়াবেটিস এন্ড অন মেডিকেশন, ওয়েল কন্ট্রোল অন মেডিকেশন। তাইলে কিন্তু তোমার এই লাইনটা কিন্তু ভুল হবে না। এটা অনেকেই ভুল করে, যে পেশেন্টের ডায়াবেটিস আছে, হাইপারটেনশন আছে, অনেকেরই তো আছে। এই কথাবার্তাগুলো অনেকেই বাদ দিয়ে দেয়, যে রোগী তো আসছে কোয়ালিফিকেশন, নেক্সট কোয়ালিফিকেশন কে প্রেজেন্ট করলাম। বাট পেশেন্ট ইজ ব্যাকগ্রাউন্ড ডিজিজ, পেশেন্টের ব্যাকগ্রাউন্ড ইলনেস ইজ ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন। ইট শুড নট বি অ্যাভয়েডেড, ইট শুড বি ইনক্লুডেড ইন ইউর হিস্ট্রি বিকজ ইট টেক্স সিগনিফিকেন্ট ভ্যালু, ইট হ্যাজ সিগনিফিকেন্ট ভ্যালু অন ইউর ইভালুয়েশন। কাজে হিস্ট্রি হলো কিন্তু আমাকে হিস্ট্রি নেওয়াটাই কিন্তু ইজ এ ক্লিনিক্যাল স্টুডেন্টের হিস্ট্রি নেওয়াটাই হলো আসল জিনিস। তুমি যত ভালো হিস্ট্রি নিতে পারবা, তুমি ভালো ক্লিনিশিয়ান হবা, নো ডাউট। যত ভালো হিস্ট্রি নিতে পারবা, এবং হিস্ট্রি উইল গিভ ইউ এ মোর দেন 80% ডায়াগনস্টিক ক্লু। মোর দেন 80% ডায়াগনস্টিক ক্লু আমি যদি হিস্ট্রি নিতে পারি সুন্দর করে, আমি ইনফরমেশন পেয়ে যাব মোর দেন 80%। এক্সামিনেশন করলে, আমি যে হিস্ট্রির পরে যে আমি ফিজিক্যাল এক্সামিনেশন করব, সেখান থেকে আমি আরো হয়তো 15% এড করতে পারবো। 15% এড করার পরে 895 হইলো। এরপরে থাকলো 5%। এই 5% এর জন্য কিন্তু আমি ইনভেস্টিগেশন করতে যাব। ইনভেস্টিগেশন করব কিন্তু আমি দুই কারণে। আমি বুঝতে পারি নাই, হিস্ট্রি দেখছি, এক্সামিনেশন করছি, আমি বুঝতে পারি নাই। এর জন্য কিন্তু আমাকে পেশেন্টের প্রো ইনভেস্টিগেশনে যাইতে হবে। এক জিনিস। আরেকটা জিনিস হলো, আমি সে একটা সিদ্ধান্তে পৌঁছাইছি ক্লিনিক্যালি, এটা এস্টাবলিশ করার জন্য আমাকে কিছু ইনভেস্টিগেশন করতে হবে। সেই ইনভেস্টিগেশন মেবি আমার ক্লিনিক্যালি মনে হয়েছে প্লুরাল এফিউশন, তাইলে আমি প্লুরাল এফিউশনের জন্য কি ইনভেস্টিগেশন করব?
ডেফিনিটলি একটা বুকের এক্স-রে করব, একটা কমপ্লিট ব্লাড কাউন্ট করব, একটা টিউবারকুলিন টেস্ট করতে পারি যদিও ইট হ্যাভ নো ক্লিনিক্যাল বা থেরাপিউটিক ভ্যালু বা ডায়াগনস্টিক ভ্যালু। বাট আমাদের দেশে টিউবারকুলোসিস পজিটিভ হইলে আমরা সন্দেহ করতে পারি যদি হাই পজিটিভ হয় তো মনে করি পেশেন্ট মেবি টিউবারকুলোসিস। বাট আমাদের দেশে আ ল্যাটেন্ট টিউবারকুলোসিস দুনিয়াতে ভ্যালু আছে ফর ডায়াগনোসিস অফ ল্যাটেন্ট টিউবারকুলোসিস। বাট আমাদের ল্যাটেন্ট টিউবারকুলোসিস হইলেও আমরা মনে করি ল্যাটেন্ট টিবি আছে মানে তার টিবি মেবি অ্যাক্টিভেটেড, রিঅ্যাক্টিভেটেড। ল্যাটেন্ট টিবি মেবি রিঅ্যাক্টিভেটেড। তারপরে আমরা প্লুরাল ফ্লুইড স্টাডি করতে পারি। প্লুরাল ফ্লুইড এক্সপ্রেশন করে প্লুরাল ফ্লুইড স্টাডি করতে পারি। সেখানে আমি সাইটোলজিক্যাল এক্সামিনেশন, বায়োকেমিক্যাল এক্সামিনেশন অ্যান্ড মাইক্রোবায়োলজিক্যাল এক্সামিনেশন এবং বায়োকেমিক্যাল এক্সামিনেশন টিউবারকুলোসিস স্পেসিফিক একটা এনজাইম পাওয়া যায় এডিএ, অ্যাডেনোসিন ডিএমাইনাস সেইটা আমরা দেখতে পারি। দেখলে আমাদের মোটামুটি ডায়াগনোসিস হয়ে যাবে। না হইতে গেলে আমি পেশেন্টের স্পুটাম সার্চ করতে পারি। স্পুটামের ভিতরে এফবি আছে কিনা অথবা স্পুটাম যদি আমি এমনিতে যদি সার্চ করে না পাই তাইলে জিন এক্সপার্ট করে মাইক্রোবিয়াম টিউবারকুলোসিস এর ডিএনএ আছে কিনা সেইটা খুঁজতে পারি। সেইটা আমরা প্লুরাল ইফিউশনও দেখতে পারবো। প্লুরাল ইফিউশনে আমি যে পাইলাম না মাইক্রো অর্গানিজম, উই ক্যান গো ফর জিন এক্সপার্ট টেস্ট ফর tuberculosis or tubercle specific antibody like IgA anti-TB antibody, secretory antibody IgA anti-TB antibody 12 ফ্লুইডে আমরা পাইতে পারি। কাজে এটাও আমরা দেখতে পারি। এত কঠিনে তোমার যাওয়া লাগবে না। তুমি একটা চেস্ট এক্স-রে করো, একটা ব্লাড কাউন্ট করো, একটা হাই ইএসআর পাও, একটু 12 ফ্লুইড বাইর করো, 12 ফ্লুইড স্টাডি করো, একটা টিউবারকুলিন টেস্ট দাও। তোমার এই জিনিসগুলা সোজা জিনিসগুলো আগে বলবা। তারপরে যখন পেশেন্ট তারপর যখন এক্সামিনার তোমাকে কুচাইতে চায় তখন তুমি বলবা যে আমরা জিন এক্সপার্ট করতে পারি। আমরা এডিনোসিন ডিএমাইনেজ দেখবো প্রোটিনের ভিতর অথবা আমরা প্লুরাল ফ্লুইডের ভিতর আমরা অ্যান্টিবডি আছে কিনা সেইগুলো দেখতে পারি। এই কথাবার্তাগুলা ১ম এ কঠিন গুলা বলার দরকার নাই। ১ম বলবা সিম্পল। যে টেস্ট গুলা ইজিলি এভেইলেবল এন্ড এভেইলেবল এভরিহোয়ার। এভেইলেবল ইন দ্য প্রাইমারি কেয়ার সেটিং and you are preparing yourself for serving at primary care or উপজেলা level or union sub center or in the primary health care center anywhere in the country or abroad. যেকোনো জায়গাতেই হোক তোমাকে প্রাইমারি কেয়ারের জন্য যে সমস্ত রোগী আসবে তাদের ম্যানেজমেন্টের অংশটুকুর জন্য যে প্রাইমারি কেয়ারে যদি তুমি টারশিয়ারি লেভেলের একটা ইনভেস্টিগেশন ১ম এই বলে ফেলো তাহলে একটু অসুবিধা একটু বিব্রত মনে হবে। কাজেই বেটার টু সে কমন ইনভেস্টিগেশন those who ইজি এবং ইজিলি আসাস। আমরা ফিজিক্যাল এক্সামিনেশন এ যাবো একটু। ফিজিক্যাল এক্সামিনেশন হিস্ট্রিতে ইম্পোর্টেন্ট অংশ হলো ফিজিক্যাল এক্সামিনেশন। আমরা বলছি হিস্ট্রি আমাদেরকে অনেক তথ্য দিবে। যদি আমরা খুব সুন্দর করে হিস্ট্রি নিতে পারি, একটু যত্ন করে হিস্ট্রি নিতে পারি, হিস্ট্রি ইজ ভেরি ইম্পোর্টেন্ট, ইটস এ প্র্যাকটিস। তোমরা খেয়াল করে দেখো আমরা 3rd ইয়ারে ৩ মাস, 4th ইয়ারে ৬ সপ্তাহ, 5th ইয়ারে ১২ সপ্তাহ, ১১ সপ্তাহ। এই সময়টুকু পাই কিন্তু আমরা হিস্ট্রি নেওয়ার জন্য। বাট এইগুলো সময়গুলাকে কিন্তু আমরা প্রপারলি ইউটিলাইজ করি নাই। প্রপারলি ইউটিলাইজ করা হয় নাই। এটা not institutional default, it is a personal default. It is not institutional default, it is probably most likely personal default. কারণ যে রোগীর হাসপাতাল গেলেই কিন্তু হিস্ট্রি শিখা হয়। হাসপাতালে গেলে রোগীর সাথে বাতাস হাসপাতালে ঘুরলেই কিছু লার্নিং আসে। রোগীর সাথে বিটুইন 2 পেশেন্ট কমিউনিকেশন তা থেকেও কিন্তু লার্নিং হয়। ২ টা রোগী গল্প করতেছে সেইটা যদি আমার কানে আসে সেখান থেকে আমি লার্ন করি। এখনো আমরা লার্ন করি রোগীদের ডিসকাশন থেকে আলাপ করি, রোগীর কাছ থেকে অনেক কিছু শিখি। বিভিন্ন রোগীর বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন। নাম্বার 2 ক্লিনিক্যাল অ্যাপ্রোচ এ ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ ইস ভেরি ইম্পোর্টেন্ট। ল্যাঙ্গুয়েজ। পেশেন্ট যে কথা বললে কমফোর্ট ফিল করে সেই ল্যাঙ্গুয়েজ যদি তুমি বুঝতে না পারো তাহলে কিন্তু তুমি হিস্ট্রি নিতে পারবা না। কাজেই বেটার টু অ্যাপ্রোচ উইথ পেশেন্টস ল্যাঙ্গুয়েজ। পেশেন্টস এর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। পেশেন্টের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মে বি এ লোকাল ল্যাঙ্গুয়েজ। সেই ল্যাঙ্গুয়েজের উপর যদি তোমার কোনো আইডিয়া না থাকে তাহলে কিন্তু তুমি ভালো হিস্ট্রি নিতে পারবা না। এজন্য আমাদের হিস্ট্রি নেওয়ার পিছনে পেশেন্টের সাথে যে কমিউনিকেশন হিস্ট্রি নেওয়ার আগেই কিন্তু আমাদের গুড কমিউনিকেটর হইতে হয়। কমিউনিকেশন। যাদের কমিউনিকেশন ভালো তারা ভালো হিস্ট্রি নিতে পারবে কোনো অসুবিধা নাই। কারণ হিস্ট্রি ইজ এ গল্প। তাও তোমার যেমন জীবনের গল্প আছে, রোগীরও সেই রোগের গল্প আছে। সেই রোগের গল্পটা সে যত্ন করে বলে, আর তোমার জীবনের হয়তোবা একটা ইভেন্টস বা একটা মুহূর্তের গল্প সেটা তুমি সুন্দর করে বলতে পারো। এই ২ টা একই জিনিস। একটা রোগের গল্প, একটা অন্য একটা ইভেন্টস এর গল্প। সেইটাই একই জিনিস। যে কে সুন্দরভাবে বলল, কে সুন্দরভাবে কালেক্ট করলো।
এইটুকু হইলো আমার ইম্পোর্টেন্ট। আর কালেক্ট করাটা খুব ভেরি ইম্পোর্টেন্ট। গল্পটা আমি কেমনে কালেক্ট করলাম সেইটা ইম্পোর্টেন্ট। কেউ বলল আ তো তো যে তুমি তোমার বান্ধবীর সাথে দেখা হলে কারো সাথে ক্যাজুয়াল, কারো সাথে খুব আন্তরিক। কেউ খেয়ে বলল, "কেমন আছিস?" "ভালো আছি।" কারো সাথে বলল, "তোর সাথে অনেকদিন দেখা হয় না। চল আমরা অনেক সময় গল্প করি। একটা রেস্টুরেন্টে যাই গল্প করি, অনেকদিন হয় না।" এই ২ জনের সাথে ২ জনের রিলেশন। তো রোগীর সাথে আমার কিন্তু খুব আন্তরিক রিলেশনই হইতে হবে। although it's very temporary। রোগী মনে করতে হবে যে, এই লোক তো আমার অনেক দিনের চেনা, এই লোক তো আমার অনেক দিনের জানা। এই লোককে যদি আমি আমার ডিটেইলস বলি তাইলে আমার লাভ হবে। I will be get benefit from the person। আর যে রোগীর এই যে ট্রাস্ট, এই ট্রাস্ট আনতে হবে বাই মাই অ্যাপ্রোচ অ্যান্ড অ্যাটিটিউড। এই রোগীর ট্রাস্ট আনতে গেলে সরাসরি গিয়া যদি আমি রোগীকে "কি হইছে? কেমন কোথা থেকে আসছেন? কবে আসছেন?" এগুলো মানে ধমকের সুরে কথা না বললে রোগীর সাথে আন্তরিক এবং empathetically রোগীর পাশে বসতে হবে, তার হাতে হাত রাখতে হবে, হ্যান্ডশেক করতে হবে, জিজ্ঞেস করতে হবে, "কেমন আছেন? সকালে খাওয়া-দাওয়া করছেন কিনা? কি খাইছেন? আপনার অসুস্থতা কি? কতদিন অসুস্থ? খুব খুব কষ্ট হচ্ছে, তাই না? আপনার সাথে যে আমার সাথে কথা বলতে হচ্ছে, এতে কি আপনার কষ্ট হচ্ছে?" সে সাহেব বলবে, সে সাহেব বললেন, "না, না, কোন কষ্ট হচ্ছে না, বলেন।" এই যে ইন্ট্রোডাকশন, এই ইন্ট্রোডাকশন ও কিন্তু অনেক ইম্পোর্টেন্ট এবং হি উইল গিভ ইউ মোর মেসেজ। ইন্ট্রোডাকশনটা যদি ফাইন হয়, সে তোমাকে ভালো মেসেজ দিবে। কাজেই তোমার ইভেন ইন এক্সাম হল, you will start with like that, wishing patient, how are you? You are feeling any illness or not? বলছে, yes, I am sick but feeling better than yesterday। আমি আমার সাথে কথা বলতে কি কোনো অসুবিধা হবে? বলছে, না, না, কথা বলতে অসুবিধা নেই, আমি বলতে পারব। এই যে পজিটিভ অ্যাপ্রোচ, রোগীকে আমাদের পজিটিভ এ নিয়ে আসতে হবে। এর জন্য কিন্তু একদিনে এই জিনিসগুলা হয় না। এগুলা অনেক দিনের আমাদের যে প্র্যাকটিস, অনেক দিনের প্র্যাকটিস তোমার 3rd ইয়ার, 4th ইয়ার এবং 5th ইয়ারের যে প্র্যাকটিস, এই প্র্যাকটিসের মাধ্যমে এই জিনিসগুলা আমাদের আসবে। এখানে আমাদের কিছু ঘাটতি ছিল। আমরা চাই সব 5th ইয়ারে পরীক্ষার আগে শেষ করে দিব। আর তোমরা 3rd ইয়ার, 4th ইয়ার গুলাকে খুব প্রপারলি ইউজ করো না। এর জন্য তোমাদের এই মুহূর্তে একটু সমস্যা হচ্ছে। তারপরেও আশা করব আমরা এইটা সমস্যা হবে না। এটা কাভার হয়ে যাবে। আমরা যখন রোগীর ফিজিক্যাল এক্সামিনেশন এর কিন্তু ২ টা কম্পোনেন্ট আছে। হিস্ট্রিতে কিন্তু আমার হিস্ট্রি নিলাম, জেনারেল হিস্ট্রির পরে কিন্তু ফিজিক্যাল এক্সামিনেশন। ফিজিক্যাল এক্সামিনেশন এর ২ টা পার্ট, জেনারেল এক্সামিনেশন অ্যান্ড সিস্টেমিক এক্সামিনেশন। জেনারেল এক্সামিনেশন এর ভিতর কিন্তু ওই যে মাথা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত টোটাল একটা আ এক্সামিনেশন দেখতে হবে। অনেকগুলা পয়েন্ট আছে। অ্যাপিয়ারেন্স, বডি বিল্ড, নিউট্রিশন, আ ডিকুবিটাস, ইন্টেলিজেন্স, এই সমস্ত জিনিস, অ্যানিমিয়া, জন্ডিস, সাইনোসিস, ক্লাবিং, কোলোনাইকাল, লিকোনাইকিয়া, ইডিমা, ডিহাইড্রেশন, লিম্ফ নোড, থাইরয়েড, এই সমস্ত অনেক জিনিসপত্র আছে। সেই জিনিসগুলো আমাদেরকে আ ঠিক এগুলো একটু মুখস্থ করে পয়েন্ট এরিয়া আমাদের লিখতে হবে। সবগুলো হয়তোবা সব রোগীর থাকবে না। দেখা যাবে খুব ইজিলি। হয়তোবা আমরা লং ফেইস এ খুব ডিটেইলস এক্সামিনেশন করতে পারবো না। আমরা সিস্টেম রিলিভেন্ট, ধরো একটা পেশেন্ট রেসপিরেটরি সিস্টেমের পেশেন্ট, আর কি ফাইন্ডিংস জেনারেল এক্সামিনেশন এ থাকতে পারে, এটা যদি আমি টার্গেট করে ফেলি তাহলে আমার জেনারেল এক্সামিনেশন খুব সহজ হয়ে যাবে। কাজে আমার সবকিছু দেখা লাগবে না। রেসপিরেটরি সিস্টেমের রোগীর কি থাকতে পারে? সাইনোসিস থাকতে পারে। রেসপিরেটরি সিস্টেমের কি থাকতে পারে? হাতে ক্লাবিং থাকতে পারে। রেসপিরেটরি সিস্টেমের পেশেন্টের কি থাকতে পারে? পেশেন্টের নিকোটিন স্টেইন থাকতে পারে আঙ্গুলের ভিতর। পেশেন্টের কি থাকতে পারে? লিম্ফ নোড থাকতে পারে। লিম্ফ নোড নেক গ্ল্যান্ড থাকতে পারে। সেটা টিউবারকুলোসিস এর জন্য হইতে পারে, মেলিগন্যান্সি এর জন্য হইতে পারে। ইডিমা থাকতে পারে। ইডিমা কেন থাকতে পারে? ডিউ টু রাইট হার্ট ফেইলিউর। ডিপেন্ডেন্ট ইডিমা থাকতে পারে, কোর পালমোনারি ফিচার থাকতে পারে রাইট হার্ট। তাহলে এইগুলো কমন ফিচার। এগুলোকে আমাকে টাচ করতেই হবে। এগুলা দেখতে হবে। পেশেন্টের ডিসনিক থাকতে পারে, টেকিকনিক থাকতে পারে। এটাও কিন্তু দেখলেই বোঝা যাবে যে পেশেন্ট শুয়ে থাকতে পারতেছে না, বসে যাচ্ছে বারবার এবং একটু প্রপড আপ পজিশনে শি ইজ ফিল বেটার। তাহলে পেশেন্টকে যখন আমরা বলব যে পেশেন্ট ইজ অ্যাপিয়ারেন্স, পেশেন্ট ইজ ডিসনিক, পেশেন্ট ইজ টেকাকনিক, পেশেন্ট ইজ অ্যাংজাস। সব রোগীর অ্যাপিয়ারেন্স ইল লুকিং মে নট বি। তো যে রোগীর ইল লুকিং অ্যাপিয়ারেন্স যেমন, তেমন ভাবেই লিখতে হবে। সবাইকে কমনলি আমরা যেমন লিখে ফেলি ইল লুকিং, মে নট বি ইল লুকিং, may not be maybe anxious, maybe depressed, maybe apathetic, maybe expressionless, maybe ill, maybe sick। কাজে এই শব্দগুলোকে আমরা ইউজ করতে পারবো যখন patient looks very apathetic, patient looks very anxious because she lost her husband very recently,
and she was his only earning member of his family. তারপর সে হয়তোবা একটা সমস্যার জন্য আইসা হাসপাতালে ভর্তি হইছে এবং তাকে প্রিসিপিটেট করছে, এই ডিজিজটাকে কিন্তু প্রিসিপিটেট করছে কে? রিসেন্ট লস অফ হার হাসব্যান্ড। এটা কিন্তু তার ডিজিজটাকে প্রিসিপিটেট করছে। He was well on with medication, but due to his sudden damage on his family, these are very important social history, social component of history. Every disease patient have some social component of history. সেটা maybe environmental factor, maybe family factor, maybe personal factor, maybe infectious disease factor, maybe other. These are social influence. Every disease have some social influence. Social influence can decrease patient's immunity to particular disease, and patient can develop this disease like depression and others. রিসেন্টলি আমাদের যেমন করোনা প্যান্ডেমিকের অনেক মানুষই বিভিন্ন ডিজিজে ভুগতেছে ডিউ টু সোশ্যাল ইনফ্লুয়েন্স অফ করোনা প্যান্ডেমিক। Many people are suffering from different type of non-communicable diseases like hypertension, ischemic heart disease, increased number of strokes, increased number of coronary heart disease. These are increasing in the society due to effect of pandemic. Their patient is very much panic. There are those who are very much anxious, those who are very much depressed about their financial situation. So these factor precipitate their illness এবং they are suffering from non-communicability. Those patients are not caring with this issue. They are almost okay. Those patients are walking in the street without any mask, without any distancing. They are better. They know nothing about the COVID-19. They are in good health. They are very rarely suffering from COVID-19 disease. All those who are very conscious, those who are very alert, they are suffering mainly from COVID-19 disease. Due to social influence. Social influence also have effect on immune system of the body. জেনারেল এক্সামিনেশনে আমাদের এই পয়েন্ট গুলা লিখতে হবে। আমরা এখন লিম্ফ নোড এক্সামিনেশন আছে, অ্যানিমিয়া কিভাবে দেখতে হয় সেটা যত্ন করে দেখতে হবে, জন্ডিস কেমনে দেখতে হয় যত্ন করে দেখতে হবে, সায়ানোসিস কিভাবে দেখতে হয়, হাতের আঙ্গুলের মাথায় দেখতে হয় নাকি পাল্প অফ দা ফিঙ্গারে দেখতে হয়, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট ইস্যু। খালি দেখলেই হবে না, ক্লাবিং কিভাবে দেখাইতে হয়, ক্লাবিং এর কোনো সাইন আছে কিনা, উইন্ডো সাইন, পি জিনিস অথবা drumstick appearance, parodic appearance, এগুলো তো এমনিই বোঝা যায়, but very early clubbing is very difficult to see. First of all, obliteration of angle এবং window sign obliteration যেটা হয় সেগুলা দিয়ে আমরা হয়তো ক্লাবিং দেখি। কোলোনাইকিয়া very important, নোকের ভিতরে আমরা দেখি কি ক্লাবিং, সায়ানোসিস, ক্লাবিং, লিকোনাইকিয়া and কোলোনাইকিয়া very important. Likonaikia is very important for chronic liver disease, nephrotic syndrome. Kolanaikia is very important for iron deficiency anemia. Iron deficiency patient is anemic. Patient may ask if in your short case patient may be a anemic patient. Examiner may ask you, do you want to examine the patient anything for etiology of your anemia? You can get your tongue is very flat and deep papillated tongue and there is a presence of clubbing. You can smartly, then I'm almost confident that patient is suffering from iron deficiency anemia. So what may be the cause? Because to evaluate the cause, I have to take history from the patient. Either patient is taking adequate iron, or patient is losing iron, or patient is loading blood, chronic acute blood loss or chronic blood loss. If patient is female, whether she is losing his menstrual blood more in amount, or if there is any loss of blood for per rectal bleeding, or there is any pathology in the anus like anal fissure or hemorrhoids, there is a continuous or persistent loss of blood in the rectum and causing chronic blood loss and patient. There is also in low social economic group, there can also suffer from hookworm infestation. Hookworm infestation can cause chronic blood loss anemia. And there in other countries, not in our countries, in Arabian countries, there is a schistosomiasis. Schistosomiasis causing blood loss from bladder mucosa, irritation, infection of the urinary bladder, including blood loss from bladder mucosa. So in all aspects, some patient may come to me from Middle East who are staying in the Middle East for many years. They with passage of blood, chronic blood loss through urine.
he may develop iron deficiency anemia and finding chronic এবং আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া হঠাৎ করে তৈরি হয় না, ক্রনিক ব্লাড লস এর পরে তৈরি হয় এবং দীর্ঘদিন হওয়ার পরেই পেশেন্টের কিন্তু ক্লাবিং ক্লাবিং কোলোনাইকিয়া ডেভেলপ করে। তাহলে এই জিনিসগুলা আমাদের দেখতে হবে। লিম্ফ নোড এক্সামিনেশন এর যে স্টাইল গুলো আছে সেগুলো আমাকে অবশ্যই ফলো করতে হবে। লিম্ফ নোড এক্সামিনেশন এর যে সার্ভাইকাল লিম্ফ নোডের যে গ্রুপ গুলো আছে, এক্সিলারি লিম্ফ নোডের যে গ্রুপ আছে, ইঙ্গুইনাল লিম্ফ নোডের যে গ্রুপ আছে সেই গ্রুপ গুলো আমাকে খুব যত্ন করে এক্সামিন করতে হবে এবং লিম্ফ নোডের যে আমার যে ডেসক্রিপশনটা আমরা কেমন দিই, যে সাইট কেমন, কোথায়, কোন জায়গায়, সাইজ কেমন, কনসিস্টেন্সি কেমন, মার্জিন কেমন, সারফেস কেমন, টেন্ডার কিনা, ফিক্সিটি কেমন, আন্ডারলাইন স্ট্রাকচারের সাথে ফিক্স কিনা, ওভারলাইন স্কিনের সাথে ফিক্স কিনা, মোবিলিটি আছে কিনা, ফ্রিলি মুভ করে কিনা এবং কোনো ডিসচার্জিং সাইনাস আছে কিনা, কোনো স্কার মার্ক আছে কিনা, এই সমস্ত কথাবার্তা কিন্তু বলতে হবে এবং এগুলা এক সেন্টেন্সেই কমপ্লিট করতে হবে। যে জেনারেলাইজড লিম্ফেনোপ্যাথি, lymph nodes are multiple in number, variable size in shape ranging from 5 centimeter to 2.5 centimeter to 5 centimeter. Some are discrete, some are matted, some are fibrous, and some lymph nodes are hard. Hard lymph nodes are mainly in the right supraclavicular region. Lymph nodes are fixed with majority of the lymph nodes are fixed with underlying structure, but overlying skin is free. Lymph nodes are non-tender and no discharging sinus or no scar mark. জাস্ট এই জাতীয় আরো পয়েন্ট আছে, দু একটা মিস করছি, সেই দু একটা মিস হইলে হবে না, বাট মেজরিটি পয়েন্ট, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট হ্যাভ টু ডিসক্রাইব এবং হ্যাভ টু সে ইন ওয়ান সেন্টেন্স। তাইলে কিন্তু তোমার এই ডেসক্রিপশন দেখে কিন্তু সে এক্সামিনার হ্যাপি হয়ে যাবে এবং সেখানে খুব বেশি দূর আগাবে না, কারণ এই ডেসক্রিপশনের ভিতরে আমি বলে দিছি অনেক কিছু। যে মেটেড লিম্ফ নোড কেন হয়, ইউজুয়ালি মেটেড লিম্ফ নোড হয় টিউবারকুলোসিস, ইউজুয়ালি ফার্ম লিম্ফ নোড হয় কিসে, টিউবারকুলোসিস, হার্ড লিম্ফ নোড কিসে হয়, ম্যালিগন্যান্সিতে, ফিক্সড আন্ডারলাইন স্ট্রাকচারের সাথে ফিক্সড লিম্ফ নোড হয় ম্যালিগন্যান্সি। ডিসচার্জিং সাইনাস থাকে কোথায়, টিউবারকুলোসিসে থাকতে পারে, অ্যাক্টিনোমাইকোসিসে থাকতে পারে। এই যে কথাবার্তাগুলো আমার, এই সবগুলো কথাবার্তার মাঝে কিন্তু এই আনসার আছে যে কি কি কজ হইতে পারে সেই লিম্ফ নোড গুলার, সেইগুলোর জন্য হইতে পারে লিম্ফ নোড টেন্ডার, একুট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া যদি সেই লিম্ফ নোড গুলা টেন্ডার হবে, লিম্ফেডেনাইটিস যদি হয় লিম্ফ নোড গুলা টেন্ডার হবে, অথবা কোনো ভাইরাল ইনফেকশন যদি হয়, ভাইরাল ইনফেকশন যদি হয় সেই লিম্ফ নোডও টেন্ডার হবে। ভাইরাল ইনফেকশন হইলে লিম্ফ নোড টেন্ডার হবে, একুট লিউকেমিয়া হইলে লিম্ফ নোড টেন্ডার হবে, বাট লিম্ফোমা ইজ নট একুট। লিম্ফোমার লিম্ফ নোড গুলা নন টেন্ডার হবে, ডিসক্রিট হবে, রাবারি হবে, ম্যাটেড হবে না, কনফ্লুয়েন্ট হবে। কনফ্লুয়েন্ট মানে একটার সাথে আরেকটা লেগে থাকতে পারে, বাট টিউবারকুলোসিস এর লিম্ফ নোড কিন্তু ম্যাটেড। ম্যাটেড মিন্স লিম্ফ নোডের গায়ে একদম আঠা লাগে যাওয়া, ম্যাটেড হয়ে গেছে, একটা আতা ফুলের মতো হয়ে গেছে। আতা ফলটা ইজ এ মাল্টিপল ফল ইন এ সিঙ্গেল ফল, ইট ইজ ম্যাটেড। আর একটা আঙ্গুরের থুকাটা হইলো কনফ্লুয়েন্ট, অনেকগুলো আঙ্গুর একসাথে দলা বেঁধে আছে কিন্তু এগুলাকে সেপারেট করা সম্ভব। আর এই কথাবার্তাগুলো আমাকে লিম্ফ নোড ডেসক্রিপশনের সময় আমাকে ক্লিয়ারলি বলতে হবে। যেমন তোমরা হিস্ট্রির সময় পেশেন্টের পেইনের ডেসক্রিপশন গুলা দাও, পেইন যেমন সার্জারি ওয়ার্ডে কিন্তু পেইন তোমাদেরকে দেওয়া পড়াইছে, এনি পেইন কে ডেসক্রাইব করার জন্য পেইনের কোথায় আছে, সিভিয়ারিটি কেমন, কারেস্টাইটিস কেমন, রেডিয়েশন কেমন, এগ্রিভেশন করে কিনা, রিলিফ করে কি, সবগুলা ডেসক্রিপশন আমাকে ক্লিয়ারলি বলতে হবে। কাজেই আমি ইজিলি বলে দিতে পারবো whether pain is due to acute cholecystitis, acute pancreatitis or acute hepatitis or peptic ulcer disease or gastroesophageal reflux disease। এই কথাবার্তাগুলা থেকে আমি হয়তোবা পেইন সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যাবে। যদি অ্যাবডোমিনাল পেইন হয়, যদি রেনাল অ্যাঙ্গেলের ফ্ল্যাঙ্কে পেইন হয়, সেটা কি রেনাল মাস্কুলোস্কেলেটাল পেইন নাকি রেনাল পেইন, সেটা কিন্তু পেইনের গতিবিধি দেখেই কিন্তু আমরা বলতে পারবো। সিভিয়ারিটি, ক্যারেক্টার, রেডিয়েশন, এগ্রিভেশন, রিলিফ, দিস ফ্যাক্টরস আর ভেরি ইম্পর্টেন্ট এন্ড সিভিয়ারিটি। এই পয়েন্ট গুলাকে আমাদের খুব ক্লিয়ারলি কালেক্ট করতে হবে, ক্লিয়ারলি অ্যাকুমুলেট করতে হবে এই পয়েন্ট গুলাকে, এগুলাকে ডেসক্রাইব করতে হবে।
পেশেন্টের রেসপিরেটরি রেট, পালস very important is pulse. পালসে কিন্তু examination of the peripheral pulse may be a short case. Examination of the peripheral pulse কিন্তু এটা short case থাকতে পারে। Measurement of blood pressure may be a short case. Blood pressure measurement এর কিছু প্রিন্সিপল আছে সেটা ফলো করতে হবে। Measurement of blood pressure may be a short case. Examination of peripheral pulses may be a short case. কাজে পালসে আমরা কি কি জিনিস দেখি? পালসে যে জিনিসগুলো আমরা দেখি সেগুলো ক্লিয়ারলি বলতে হবে। রেট দেখি, রিদম দেখি, ভলিউম দেখি, ক্যারেক্টার দেখি, কন্ডিশন অফ দ্য ভেসেল ওয়াল দেখি, রেডিও রেডিয়াল ও রেডিও ফিমোরাল ডিলে আছে কিনা দেখি। এই পয়েন্টগুলো আমাকে বলতে হবে প্রতিটা পয়েন্টের কি কোনো তাৎপর্য আছে কিনা, রেটের সাথে কি রিলেশন, রিদম ইরেগুলার হইলে কি হইতে পারে, রেগুলার হইলে কি হইতে পারে, ক্যারেক্টার অফ দ্য কেমন থাকে, সাপোজ এওরটিক রিকাজিটেশন এর পালসের ক্যারেক্টার কেমন, এওরটিক স্টেনোসিস এর পালসের ক্যারেক্টার কেমন, বা কন্ডিশন অফ দ্য বেসেল ওয়ালটা ইলাস্টিক নাকি রিজিড সেটা আমার লাগবে, এবং নো রেডিয়াল ডিলে আছে কিনা, কোয়াক্টেশন অফ দ্য এওরটা অর কোনো ভাস্কুলার স্টেনোসিস যদি থাকে সেইখানে পালস উইল ডিলে, রেডিয়াল এসিমেট্রিক্যাল পালস থাকতে পারে পেশেন্টের, এবং পেশেন্টের কোয়াক্টেশন অফ দ্য এওরটা যদি থাকে, ওর পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ যদি থাকে, তাহলে দেয়ার উইল বি সাম রেডিয়াল ও রেডিও ফিমোরাল ডিলে থাকতেই পারে। কাজেই পালস একটা ইম্পর্টেন্ট আসলে পালস ইজ ভেরি ইম্পর্টেন্ট, রেসপিরেটরি টেম্পারেচার, লিম্ফ নোড যেটা বললাম ভেরি ইম্পর্টেন্ট ইন ইওর জেনারেল এক্সামিনেশন। এরপরে আমরা চলে যাব স্পেসিফিক এক্সামিনেশন। স্পেসিফিক এক্সামিনেশন মধ্যে সবার আগে প্রায়োরিটি সিস্টেম ইজ সিস্টেম দি পেশেন্ট প্রেজেন্টস উইথ দেয়ার সিস্টেম ইজ। পেশেন্ট যদি অ্যাবডোমিনাল ডিস্টেনশন লাইক সিএলডি নিয়ে আসে তাহলে আমরা অ্যাবডোমিনাল এক্সামিনেশনে সবার আগে চলে যাব জেনারেলাইজেশনের পরে। আর যদি পেশেন্ট রেসপিরেটরি সিস্টেম নিয়ে আসে তাহলে রেসপিরেটরি সিস্টেম চলে যাব। নিউরোলজিক্যাল সিস্টেম যদি পেশেন্টের প্রেজেন্টেশন হয় তাহলে আমরা নিউরোলজিক্যাল সিস্টেমে হবে। কাজেই পেট এক্সামিনেশন করে যদি ফাইন্ডিংস লিভার পাওয়া যায়, লিভার পাওয়া নাও যাইতে পারে। ক্রনিক হার্ট ফেইলিউরে রাইট হার্ট ফেইলিউরে লিভার পাওয়া গেল না, আমার কোনো অসুবিধা নেই। না পাওয়া গেলে নাই। সব থাকবেই নট নেসেসারি। জেবিপি রেইজ আছে ইটস এনাফ। যে এডিমা নাই কেন হইতে পারে? পেশেন্ট অন ডায়াবেটিকস আছে, ওর পেশেন্টের এডিমা এখনো আসে নাই। পেশেন্ট ইজ ভেরি আর্লি রাইট হার্ট ফেইলিউরে আছে। আর্লি সাইন অফ রাইট হার্ট ফেইলিউর ইজ নেক, রেইজ জেবিপি অর এনগর্স নেক ভেইন। কাজেই কোনটা না থাকলে এটাতে আমার কোনো থাকতেই হবে তা নয়। ক্লিনিক্যাল মেথডে সবকিছু থাকতেই হবে তা নয়। কিছু থাকবে, কিছু থাকবে না। এর ভিতরেই আমাদের যোগ-বিয়োগ করে হিসাব মিলাইতে হবে। ক্লিনিক্যাল মেথডে যোগ-বিয়োগের হিসাব বা ক্লিনিক্যাল মেথড ইজ mathematical. কিছুটা mathematical, especially neurological system, respiratory system, these are almost mathematical system. Neurological system এ short case বলছে, long case তো বলছি আমি, হেমিপ্লেজিয়া থাকবে, প্যারাপ্লেজিয়া থাকবে, জিবিএস থাকবে, আর শর্ট কেস হিসাবে কিন্তু ফেসিয়াল নার্ভ পলসি, আদার ক্রেনিয়াল নার্ভ পলসি এইগুলা থাকতে পারে। এবং ওই একই জিনিস পেশেন্টের হেমিপ্লেজিয়া শর্ট কেস হিসেবে থাকতে পারে, প্যারাপ্লেজিয়া শর্ট কেস হিসেবে থাকতে পারে, আপার মোটর নিউরন লিশন, লোয়ার মোটর নিউরন লিশনের প্যারাপ্লেজিয়া, স্পাস্টিক এন্ড ফ্লাসিড প্যারাপ্লেজিয়া এগুলা থাকতে পারে। আর জেনারেল এক্সামিনেশন পরে তোমার রেসপিরেটরি সিস্টেমের এক্সামিনেশন যে জিনিসগুলো আছে, যে সব সিস্টেমের এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশন যে স্টেম গুলো আছে, ইন্সপেকশন, পালপেশন, পারকাশন এন্ড অস্কালটেশন, এই সিস্টেম গুলা খুব যত্ন করেই মানতে হবে। ইন্সপেকশনে কি পাইলাম, কি কি জিনিস দেখতে হবে, চেস্টের সাইজ শেপ, এবং একটা পেশেন্ট কিন্তু আমরা যখন পরীক্ষাতে দিব, এক্সপোজার ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা পেশেন্টকে এক্সামিন করার জন্য পেশেন্টের যতটুকু এক্সপোজার করা দরকার ততটুকু এক্সপোজ করেই এক্সামিন করতে হবে। কারণ এক্সপোজারের অনেক ভ্যালু আছে ক্লিনিক্যাল ফাইন্ডিংস। আর একটা পেশেন্টের হয়তো একটা ফিমেল পেশেন্ট, তার চেস্ট আমি এক্সপোজ করতে পারবো না, এই অংশে আমার করার কিছু নাই, যতটুকু এক্সপোজ সম্ভব, এজ মাস এজ পসিবল। আমি বলি পেট এক্সামিনেশন করতে আমার বইতে লেখা আছে এক্সামে এক্সপোজ মিড চেস্ট টু মিড থাই। মিড চেস্ট টু মিড থাই আমি এক্সপোজ করতে পারবো না। তাইলে কেন করতে পারবো না? পেশেন্টের প্রাইভেসি উইল নট অ্যালাউ। পেশেন্টের মানবাধিকার কোনোভাবেই যাতে লঙ্ঘিত না হয় সেইটা আমাকে খেয়াল করতে হবে। পেশেন্টের কোনোভাবেই যাতে মানবাধিকার লঙ্ঘিত না হয় সেইটা আমাকে খেয়াল করতে হবে। মানবাধিকার, পেশেন্টের হিউম্যান রাইটস এর যাতে কোনো অসুবিধা না হয় সেইটা খেয়াল রাখতে হবে। কাজে যতটুকু এক্সপোজ করলে পেশেন্টের অসুবিধা হবে না ততটুকু এক্সপোজ করবে। একটা মেল পেশেন্টকে যদি আমি ম্যানেজ করতে পারি, দেন আপনার সবগুলো কাপড় খুলে ফেলেন, তাহলে কিন্তু সে খুলতে পারবে। মেল পেশেন্ট কিন্তু ফুল এক্সপোজ হয়ে
এক্সামিন করা, চেস্ট এক্সামিন করা সম্ভব, বাট একটা ফিমেল পেশেন্টের চেস্ট এক্সামিনেশনে ফুল এক্সপোজার ইম্পসিবল। কাজে মেইলকে আমি ম্যানেজ করে এক্সামিন করবো। কাজে তোমরা যে কাজটা করো, কাপড়টা ফোল্ড করে উপরে এনে দাও, এটা কিন্তু এক্সামিনেশন হয় না। এতে কি হয়, আপার পার্টে ইট উইল অ্যাক্ট এজ এ ব্যান্ড। আপার পার্টে চেস্টে যে ব্যান্ড লাইক একটা করে, এবং ইটস ইন্টারফেয়ার নরমাল চেস্ট মুভমেন্টস, ইন্টারফেয়ারস উইথ নরমাল চেস্ট মুভমেন্ট। কাজেই পেশেন্টের অ্যাসিমেট্রিক্যাল মুভমেন্ট চেস্টে আছে কিনা, বা চেস্টের কোন পাশে সমস্যা আছে কিনা সেটা বোঝা যায় না। টোটাল এক্সপোজ করে যখন পেশেন্ট একটা প্রপ টপ বা সুপাইন পজিশনে পেশেন্ট শোয়, তাকে যদি আমি বলি টেক ইউর ব্রিথ নরমালি, তাহলেই কিন্তু বোঝা যাবে যে পেশেন্টের বুকে কোনো সমস্যা আছে কিনা। বুকের যদি ডান পাশে ইফিউশন থাকে, দেখা যাবে যে ডান পাশ তো নড়তেছে না, বাম পাশ দিয়ে সে মেইনলি শ্বাস নিতেছে, ডান পাশ দিয়ে সে কম শ্বাস নিচ্ছে। এইটাই ফাইন্ডিংস পেয়ে গেলাম, এইটাই ফাইন্ডিংস পেয়ে গেলাম। এবার আমি ইন্সপেকশন করে যা যা জিনিস দেখলাম, সাইলেন্স শেপ চেস্ট এই পাশ নয় না, জাস্ট পালপেশনে গিয়ে যখন আমি ট্রাকিয়াতে হাত দিলাম, ট্রাকিয়াতে হাত দিয়ে তো দিলাম, ট্রাকিয়া শিফটেড টুয়ার্ডস লেফট সাইড, আমি কিন্তু আরো নিশ্চিত হয়ে গেলাম এদিকে প্লুরাল এফিউশন আছে। তারপরে আমি পারকাশনে গেলাম, পারকাশন করে দেখি আমি স্টোনি ডাল। এইখানে তোমরা কিছু জিনিস সমস্যা করো, পারকাশন আমরা কিন্তু ৩টা লাইনে করি, এটা খেয়াল রাখতে হবে। ৩টা লাইন, মিড ক্লেভিকুলার লাইন, মিড এক্সিলারি লাইন এন্ড স্কাপুলার লাইন। এই পারকাশন নোট আমরা যখন কমেন্ট করব, তখন বলবো পারকাশন নোট স্টোনি ডাল ফ্রম 4th স্পেস along mid clavicular line, 5th or 6th space along mid axillary line, and from 7th space along scapular line. এই কথাবার্তাগুলা বলতে হবে। কোন স্পেস থেকে পাওয়া গেল, এটা ৩টা লাইনেই আমাকে বলতে হবে। এক্সামিনেশন করে আমাকে ৩টা লাইনেই চেস্টের অল ফাইন্ডিংস ইন 3 লাইনস এন্ড অল স্পেসেস। স্পেস এবং লাইনস হলো আমার চেস্টের বাউন্ডারি, চেস্টের মানে মার্কিং ল্যান্ডমার্ক। চেস্টের ল্যান্ডমার্ক গুলাকে আমাকে ফলো করতে হবে। ওই যে বলতেছিলাম যে জেনারেল এক্সামিনেশন, সিস্টেমিক এক্সামিনেশনে তোমাকে স্টেপ গুলা ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশন, এগুলো একদম স্টেপ ওয়াইজ, এবং যে যে পয়েন্ট আছে ল্যান্ডমার্ক সেইগুলাতে ইয়ে করতে হবে, খুব নাইসলি লিখতে হবে যে বেস সাউন্ড ডিমিনিশ ফ্রম দিস স্পেস অ্যালং দিস লাইন, মিড ক্লেভিকুলার লাইন, মিড এক্সিলারি লাইন অর স্কাপুলার লাইন, এগুলা স্পেসিফিক্যালি বলতে হবে। এবং সব ফাইন্ডিং শেষ হওয়ার পর আদার সিস্টেমে আদার সিস্টেম, আমার রেসপিরেটরি সিস্টেম পরে কিন্তু আদার সিস্টেমস কেও কিন্তু ইনভলভ করতে হবে। একটা ব্রিফ রিভিউ অফ আদার সিস্টেমিক এক্সামিনেশন করতে হবে, ব্রিফ আদার সিস্টেম এক্সামিন করতে হবে। তারপরে পেশেন্টের এবার তোমাকে এক্সামিনেশন হিস্ট্রি শেষ হওয়ার পরেই আমাকে সেলিয়েন্ট ফিচারে চলে যেতে হবে। সেলিয়েন্ট ফিচারে কিন্তু salient feature is not a repetition of your history and examination. Salient feature is on your language. Salient feature কিন্তু রোগীর ল্যাঙ্গুয়েজে হবে না, salient feature অন্য সবকিছুই হবে রোগীর ল্যাঙ্গুয়েজে। এতটুকু পর্যন্ত আমরা হিস্ট্রি জানিছি, সব হিস্ট্রি হবে পেশেন্টস ল্যাঙ্গুয়েজে, বাট salient ফিচারে আমরা চলে যাব আমাদের ল্যাঙ্গুয়েজ। সেখানে আমরা পেশেন্ট প্রেজেন্টস উইথ প্রোগ্রেসিভ এক্সারশনাল ডিসনিয়া এই জাতীয় শব্দ ইউজ করতে পারবো, এবং প্লুরাইটিক চেস্ট পেইন এই শব্দগুলা কিন্তু আমরা ব্যবহার করতে পারবো ইন সেলিয়েন্ট ফিচার, বাট নট ইন হিস্ট্রি। সেলিয়েন্ট ফিচারে ইজ সামারি ফাইন্ডিংস অফ ইউর হিস্ট্রি এন্ড এক্সামিনেশন, ইট শুড বি উইদিন 1 পেজ। এটা 1 পেজের বেশি হবে না, এবং 10-12 লাইনের বেশি যাতে না হয়। সেলিয়েন্ট ফিচারটা খুব স্মার্ট হয়, খুব সুন্দর হয়, পেলাটেবল হয়, এন্ড ইওর ওন ল্যাঙ্গুয়েজে হয়। সেখানে আমরা মেডিকেল টার্ম সেলিয়েন্ট ফিচারে ইউজ করতে পারবো, বাট হিস্ট্রিতে আমরা হিস্ট্রি শুড বি টোটালি সাবজেক্টিভ। পেশেন্ট যা বলবে তাই আসবে হিস্ট্রিতে, পেশেন্টের ল্যাঙ্গুয়েজটাই আসবে সিলেটের হিস্ট্রিতে, অথবা পেশেন্টের অনেক ল্যাঙ্গুয়েজ মেবি ট্রান্সলেট, পেশেন্টের অনেক ল্যাঙ্গুয়েজের অর্থ হয়তো বা আমরা জানি না, সেটা ট্রান্সলেট হয়ে আসবে, নো প্রবলেম, বাট পেশেন্ট যা বললো সেই কথাবার্তাগুলাই আমার হিস্ট্রিতে আসতে হবে। বাট সেলিয়েন্ট ফিচারের পরে কিন্তু আমরা একটা প্রভিশনাল ডায়াগনোসিসে চলে যাব, ওর ক্লিনিক্যাল ডায়াগনোসিস, যেটাকে বলে ক্লিনিক্যাল ডায়াগনোসিস ও প্রভিশনাল ডায়াগনোসিস।
যে ক্লিনিক্যাল ডায়াগনোসিস প্রভিশনাল ডায়াগনোসিস হইতে পারে তোমার রাইট সাইডেড প্লুরাল এফিউশন ডিউ টু টিউবারকুলোসিস, রাইট সাইডেড প্লুরাল এফিউশন ডিউ টু টিউবারকুলোসিস মেবি, যদি আমি ক্লু না পাই কিচ্ছু বলবো না, যে রাইট সাইডেড প্লুরাল এফিউশন। হোয়াট ইজ ইয়ার প্রভিশনাল ডায়াগনোসিস? রাইট সাইডেড প্লুরাল এফিউশন। টিউবারকুলোসিস কেন বললাম? পেশেন্টের 2 মাসের একটা জ্বরের হিস্ট্রি দিল, low grade evening rise of fever, patient have family members, other family members suffering from tuberculosis, or patient have productive cough for last 2 months. So this may be history of the patient. We can get this message from history and examination history. We can get history, then we can say confidently possibly pulmonary possibly tuberculous pleural effusion. Then what are the differential diagnosis? What are the differential diagnosis? Differential diagnosis pleural effusion এর differential diagnosis একটা হইতে পারে, অথবা etiological differential diagnosis হইতে পারে। যেমন তুমি pleural effusion due to tuberculosis বলছো, pleural effusion may be due to pneumonia, pleural effusion may be due to malignancy, pleural effusion may be due to কোনো connective tissue disease, তা হইতে পারে। অথবা pleural effusion এর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস কি? pleural effusion এর ডিফারেনশিয়াল ডায়াগনোসিস অ্যাকচুয়ালি pleural effusion যদি আমি সবকিছু পজিটিভ পাই তাহলে কিছু নাও পাইতে পারি। যদি দেখা গেল ট্রাকিয়াটা মিডলাইন শিফট করে নাই, বাট আমি বলছি pleural effusion, বাট সেখানে মাস লিশন মেবি দ্য ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, সেখানে একটা মাস লিশন হইতে পারে। আর যদি আমার F2 সে চেঞ্জ হবে এবং ফার্দার ইনভেস্টিগেশন উইল ডিফারেন্সিয়েট দিস, সলভ দিস প্রবলেম। ইনভেস্টিগেশনে আমাকে যাইতে হবে এবং সেটা আমাদের সলভ করতে হবে। তারপরে আমরা চলে যাব ইনভেস্টিগেশনে। ইনভেস্টিগেশন অ্যাকর্ডিংলি তোমার ইনভেস্টিগেশন করতে হবে। ইনভেস্টিগেশনের মেবি যে আগেই আমরা বলছি যে চেস্ট এক্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। চেস্ট এক্স উইল গিভ ইউ দেয়ার ইজ এ curvilin homogeneous opacity occupying mid and lower zone of right lung field with curvilinear upper border, concavity upwards with obliteration shifting of the mediastinal shadow towards left side and obliteration of costophenic cardiophrenic angle and right cardiac border. এই কথাবার্তাগুলো তোমাদের যে এক্স-রে যারা পড়াবে বা পড়াইছে আগে তারা এই কথাবার্তাগুলো বলছে। pleural effusion এর ইউজুয়াল এক্স-রে গুলো এইভাবেই ডেসক্রাইব করতে হয়, যেটা তোমার ইয়ের সময় বলতে হবে যে homogeneous opacity occupying lower and mid zone of right lung field with curvilinear upper part, concavity upwards, shifting of mediastinal shadow towards opposite side and obliteration in costophenic cardiophrenic angle and right cardiac border. এই কথাবার্তা বললে কেউ স্মুথলি বুঝে দিবে যে হ্যাঁ দিস ইজ ডিউ টু pleural effusion। তারপর বলছে এটা ব্লাড কাউন্ট করি। এটা ব্লাড কাউন্ট করলে আমি দেখতে পারি হিমোগ্লোবিন কম আছে, ইএসআর বেশি আছে, ব্লাড কাউন্টটা নরমাল আছে, রিলেটিভ লিম্ফোসাইটোসিস আছে। দিস আর ইন ফেভার অফ টিউবারকুলোসিস, অথবা হলাম নিউট্রোফিলিক লিউকোসাইটোসিস, মেবি ইন ফেভার অফ নিউমোনিক। আমরা প্লুরাল একটা টিউবারকুলিন টেস্ট আমরা বলছি, টিউবারকুলিন টেস্ট একটা করতে পারি, অথবা প্লুরাল ফ্লুইড স্টাডি। প্লুরাল ফ্লুইড স্টাডি করে আমরা প্লুরাল ফ্লুইড স্টাডি করব সাইটোলজিক্যাল, সেখানে যদি পাই লিম্ফোসাইটোসিস মেবি টিউবারকুলোসিস। প্লুরাল ফ্লুইডে কিন্তু আমরা ইম্পর্টেন্ট একটা অংশ অ্যাভয়েড করি সবসময়, সব ল্যাবে পাঠাই দিই আমরা, কিন্তু ফিজিক্যাল এক্সামিনেশন। প্লুরাল ফ্লুইডের চেহারা দেখে কি কিছু বোঝা যাবে? হ্যাঁ বোঝা যাবে। প্লুরাল ফ্লুইডের চেহারাটা হলো ক্লাউডি, মেবি পায়োজেনিক, চেহারাটা হলো একটু স্ট্রো কালার, মেবি টিউবারকুলোসিস, হেমোরেজিক, মেবি ম্যালিগন্যান্সি অর পালমোনারি ইনফেকশন। দেখেও কিছু আইডিয়া করা যাবে। অনেক সময় আমরা আগে কি করতাম যে প্লুরাল ফ্লুইডের একটা স্যাম্পল আমরা রেখে দিতাম, স্ট্রো কালার একটা ফ্লুইড যখন আমরা রেখে দিতাম, স্ট্রো কালার ফ্লুইড একটা টেস্ট টিউবে রেখে দিতাম, সেই ফ্লুইডটা কি হইতো কিছুক্ষণ পরে দেখতাম একটা স্পাইডার ওয়েব, মাকড়সার জালের মতো প্রোটিন ইয়ে হয়, ফাইব্রিন প্লট করে, ফিব্রিন প্লট করে। These are for spider web formation. These are in strongly favor of tuberculosis. কাজে একটা টিউবারকুলার প্লুরাল এফিউশনকে যদি আমরা টেস্ট টিউবে লিখে দিই এবং সেখানে যদি সে স্পাইডার ওয়েব ফর্ম হয় তাহলে এটা মোর ইন ফেভার অফ টিউবারকুলোসিস। এবং নিউমোনিক এফিউশন, যে ক্লাউডি এফিউশন, নিউমোনিক এফিউশন, সেটাও কিন্তু রেখে দিলে অনেক সময় পুরোটাই জেলিফিকেশন হয়ে যায়, ক্লট হয়ে যায়, পুরাই ফ্লুইডটাই ক্লট হয়ে যায়, কারণ স্ট্রং ফাইব্রিন থাকে, অনেক ফাইব্রিন থাকে, যে ফাইব্রিন কোয়াগুলেট করে ফেলে, যেটাতে নিউমোনিক এফিউশনে পুরা কোয়াগুলেশন হয়ে যায়। আর এটাতে কিন্তু ফ্লোটিং ওয়েব, মাকড়সার জালের মতো জিনিস ফ্লোট করতে থাকে ইন টিউবারকুলার প্লুরাল এফিউশন। কাজে এগুলো দেখা যায় ফিজিক্যাল এক্সামিনেশন।
কেমিক্যাল এক্সামিনেশন আমরা মেইনলি করি ট্রান্সুডেটিভ এবং এক্সুডেট দেখার জন্য। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষার সময় আসে, হাউ উইল ডিফারেন্সিয়েট ট্রান্সুডেট এন্ড এক্সুডেট। সেখানে প্রোটিনের কথা আগে বলা হয়তো, এখনো প্রোটিনের কথা বলা আছে। প্রোটিন এবং সিরাম এবং প্লুরাল ফ্লুইড প্রোটিনের রেশিও এবং এলডিএইচ, প্লুরাল ফ্লুইডের এলডিএইচ এবং সিরাম এবং অ্যাসাইটিক ফ্লুইডের এলডিএইচ এর রেশিও, এই জিনিসগুলা এখনো প্রায়োরিটি পায়। এবং সেইগুলার মাঝে যে কোনো একটা থাকলে, শুধু এলডিএইচ যদি মোর দেন 200 হয় অথবা রেশিও যদি মোর দেন 0.6 হয়, ওর সিরাম আর প্লুরাল ফ্লুইডের প্রোটিন রেশিও যদি মোর দেন 0.5 হয়, তাহলে কিন্তু দিস এনি ওয়ান অফ দিস থ্রি ইন সাজেস্টিভ অফ এক্সুডেটিভ কোয়ালিফিকেশন। এক্সুডেটিভ কোয়ালিফিকেশন কিসে কিসে হয়? লিমোনিয়া, ম্যালিগন্যান্সি, টিউবারকুলোসিস, এগুলাতে কিন্তু এক্সুডেটিভ কোয়ালিফিকেশন। ট্রান্সুডেটিভ কোয়ালিফিকেশন ইউজুয়ালি bilateral হয়। ট্রান্সুডেটিভ কোয়ালিফিকেশন ইউজুয়ালি bilateral হয়। These are like cirrhosis of the liver, nephrotic syndrome, chronic congestive cardiac failure. These are common cause: CCF, nephrotic syndrome, and cirrhosis of the liver. These are common cause of bilateral effusion, and bilateral effusion are usually transudative effusion. Unilateral effusion are usually exudative pleural effusion. এই ট্রান্সুডেট এবং এক্সুডেট দেখার পর আমরা যখন সাইটোলজিক্যাল এক্সামিনেশনের জন্য আমরা একটা ম্যালিগন্যান্সি আছে কিনা সেটা দেখে ফেলবো। ব্যাকটেরিওলজিক্যাল এক্সামিনেশনে আমরা গেলে টিউবারকুলোসিস, এফবি স্টেইন করব, গ্রাম স্টেইন করব। আর সেখানে আমরা যদি বলছি যে জিন এক্সপার্ট টেস্ট আমরা প্লুরাল ফ্লুইডও করতে পারবো, প্লুরাল ফ্লুইডের tuberculosis সিরিজের ডিএনএ কে আইডেন্টিফিকেশন করার জন্য। এন্ড সাথে সাথে আমরা দেখতে পারি যে whether this organism is sensitive to rifampicin or not in case of gene expert TB টেস্টের ভিতর। কাজে এর মাধ্যমেই আমরা টিউবারকুলোসিসের মোটামুটি একটা ডায়াগনোসিসে পৌঁছাই যাব, অথবা অন্য ডায়াগনোসিস করব। যদি এতে আমরা না পৌঁছাই তাহলে আমাদের প্লুরাল বায়োপসি করা লাগতে পারে। প্লুরাল বায়োপসি যাওয়ার আগে যদি পেশেন্টের আমরা কাশি থাকে তাহলে আমরা স্পুটাম এক্সামিনেশন করতে পারি। স্পুটাম যদি এমনিতে না পাই, উই ক্যান গান থ্রো ব্রঙ্কোস্কোপ or others induce sputum. We can induce sputum maybe done by normal saline or concentrated sodium chloride solution nebulization করে কিন্তু আমরা ইনডিউস করতে পারি স্পুটাম, অথবা উই ক্যান ব্রঙ্কিয়াল ব্রাশিং ওয়াশিং করেও কিন্তু আমরা স্পুটাম আনতে পারি ফর ডায়াগনোসিস। তারপর যদি আমরা কিছু না পাই, দেন উই ক্যান গো ফর প্লুরাল বায়োপসি, ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপি প্লুরাল বায়োপসি। আগে আমরা করতাম আব্রাম প্লুরাল বায়োপসি নিডিল, ইটস এ পেইনফুল কন্ডিশন। এখন এটা করা হয় না, এখন ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপিক বায়োপসি করা হয়। সেটা প্লুরাল বায়োপসি হইতে পারে, লাং বায়োপসি হইতে পারে। These are usually done by thoracic surgeons. Not available in our institute, but available in the Chesties Hospital, Dhaka, and some other private hospitals. You can go pleural video assisted thoracoscopy. But I have to know that our next approach is biopsy, pleural biopsy. Pleural biopsy পর্যন্ত আমাকে কিন্তু আগাইতে হবে if we want to get maximum marks in my examination. সো আমি মনে করি এটুকু ইন্ট্রোডাক্টরি হিসাবে আমার এটুকুকে যদি তোমরা সামনে নিয়ে বা এগুলোকে যদি ইয়ে করো, তাইলে মূল্যায়ন করো, তাইলে তোমাদের যে সামনের ক্লাসগুলো এনজয় করো। আমরা সময় সময় আবার ঢুকবো তোমাদের সাথে শেয়ার করব। এবার তোমরা কেউ কোনো প্রশ্ন করতে চাইলে করতে পারো, ওপেন ইউ ক্যান। আমাদের হাতে সময় আছে 10 মিনিট, প্রশ্ন করতে পারো। এনিবডি, তোমার মাইক্রোফোনকে ওপেন করো, প্রশ্ন করতে পারো। স্যার এলডিএইচটা স্যার কিভাবে প্লুরাল ইফিউশনের সাথে রিলেটেড স্যার? কি স্যার এলডিএইচটা প্লুরাল ইফিউশনের সাথে স্যার কিভাবে রিলেটেড? এটা ইনফ্ল্যামেটরি মার্কার হিসেবে। থ্যাংক ইউ স্যার। Any question? Anybody? তোমাদের পরীক্ষা সিস্টেম সম্পর্কে, তোমাদের পরীক্ষা কি আসবে সেগুলো সম্পর্কে যা ইচ্ছে।
আমি প্লুরাল ইফিউশন নিয়ে প্লুরাল ইফিউশন আমার কোনো টার্গেট ছিল না, আমার টার্গেট ছিল জেনারেল অ্যাপ্রোচ। কাজেই তোমার জেনারেল অ্যাপ্রোচ এবং তোমাদের পরীক্ষা রিটেন ওএসপি ভাইভা এগুলা সম্পর্কে তোমার যদি কোনো ক্লারিফিকেশন দরকার হয় তোমরা বলতে পারো, আর তোমাদের সেন্টআপ সিস্টেম ফরম্যাট এগুলো নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা বলতে পারো। এনি কোয়েশ্চন ফ্রম এনিবডি? না থাকলে আজকে আমরা এখানেই শেষ। আশা করি দেখা হবে এবং আমরা আশা করি তোমাদের ব্লগ পোস্টিং সেশনটাকে এনজয় করবে এবং তারপরে আমরা যখনই আবার আমরা স্বাভাবিক জীবনে চলে আসবো তখন আমরা আবার সরাসরি রোগীর কাছে চলে যাব and direct examination and practice of yourself. You will practice and we will guide you. Thank you very much. Thanks everybody.